ভিতরে আসবো ম্যাম? জি, আসতে পারেন। থ্যাংক ইউ। বসতে পারি আমি? সামনে থাকা মানুষটা চেয়ারের অন্যদিকে ঘুরে থাকা অবস্থায় বলে ওঠে। কথাটা শুনে ছেলেটা চেয়ারে বসে পড়ে, কিন্তু বসতে যেন তার চোখ আটকে যায়। তখনই সামনে থাকা মানুষটা আর কেউ নাই, তার চির চেনা প্রাক্তন। মেয়েটা দেখতে অসম্ভব মায়াবী। গায়ের রং হালকা শ্যামলা বর্ণের হলেও অসাধারণ মায়াবী। ফেস হাইট কমজোর, 5 ফুট 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি হবে বই কি। তখনই বলে ওঠে সামনে থাকা মেয়েটা, তুই এখানে কি করিস? না মানে আসলে হয়েছে কি, ব্যাপারটা তেমন কিছু না। আসল ব্যাপারটা হলো, মারো মুছে মারো। তখন না ফুটানি মারতি, আমি এই হব ওই হব কত কি সব বলতি, মনে নাই? আজকে সেই তুই একটা সাধারণ চাকরির জন্য আমার অফিসে। তখন সামনে থাকা ছেলেটা উঠে গিয়ে মেয়েটার হাত জড়িয়ে ধরে আর বলতে থাকে, দেখো তোমার সাথে যা হয়েছে, আমার আগের বিষয় নিয়ে কিছু মনে কইরো না। আমার একটা চাকরির খুব দরকার। কম করে হলেও 15টা ইন্টারভিউ দিছি, কিন্তু সব জায়গায় আমি ব্যর্থ। তাই বাধ্য হয়ে কোম্পানিতে। থাক, আর বলতে হবে না। আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা তো অ্যাকাউন্টিং ম্যানেজার পোস্টে অলরেডি একজনকে নিয়ে নিচ্ছি, এখন আর কাউকে নিতে পারবো না। প্রিয়াঙ্কার বাচ্চা যত রাগ সব আমার উপরে। তুই দেখা সমস্যা না, কিন্তু আমার চাকরিটা খুবই দরকার। প্লিজ মনটা নরম করো। বাসায় আমার অসুস্থ মা, চাকরিটা খুবই দরকার প্লিজ। এই ছেলে, তোর তো কথাবার্তা ঠিক নেই। বসের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় জানিস না? আসছে চাকরি নিতে, একবার তুই করে বলিস, একবার তুমি করে বলিস, আমি তোর তুই লাগি। কথাটা বলে প্রিয়াঙ্কা আমাকে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়টা কি, আমি গালে হাত দিয়ে ভ্যাপাচেকা হয়ে দাঁড়িয়ে আছি ওর দিকে, আর মনের মধ্যে অটোমেটিক গান বাজতে থাকবে। ছলো ছলো নয়নে হাসি মাখা চলনে। ধরো এটাও তো মনে নাই, আমার দ্বারা একটা গানও হবে না। এভাবে অবাক হওয়ার কিছু নেই, তবে একটা জব দেওয়া যায় কিন্তু। কোনো কিন্তু না, যেটা হবে সেটাই আমি করব। আমার কোম্পানিতে পিওন পোস্টে একটা লোক লাগবে, কিন্তু সেখানে যোগ্য লোক দরকার, যাতে কথাবার্তা শুনে, যা অর্ডার করা হয় ভালোভাবে পালন করে। আমি করব। আপনাকে তো এই জব দেওয়া সম্ভব না, আপনার কথাবার্তাই ঠিক নাই। আপনার পরিবার আপনার শিক্ষা দেয় নাই, অফিসে বসের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না। এটা আমার প্রথম চাকরি, তো এর আগে ওইভাবে আর কোথাও করা হয়নি। দেখেন, চাকরির একটা শর্ত থাকে, যেটাকে বলে গাইডলাইন রুলস। আপনার বেতন হবে 10,500 টাকা। ডিউটি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা। কোনো মিস দেওয়া চলবে না। একদিন বাদ দিলে আপনার বেতন থেকে টাকা কাটা হবে। জি আমি রাজি। সিগনেচার করেন এই জায়গায়। শাওন কাগজটা হাতে নিয়ে পড়তে থাকে। সে দেখে ওখানে 5 বছরের এগ্রিমেন্টের চুক্তি। ওখানে 5টা রুলস লিখে দেওয়া আছে। 1, কোনো কারণে কোনো অবস্থায় সে এই কোম্পানি থেকে যেতে পারবে না 5 বছর পুরনো হওয়ার আগে। 2, সে যদি কোনো কারণে কোম্পানি থেকে যায়, জব ছেড়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে। 3, সে চলে গেলে নিজের ইচ্ছায় এটা বদলতে 10 বছরের জেল খাটতে হবে। 4, কোনো অবস্থাতেই তার বেতন বাড়বে না এবং অফিস মিস দিলে বেতন কাটতে থাকবে। 5, কোম্পানির ম্যাম যা বলবে সেটা যে বা যেখানেই হোক, কোম্পানির বাইরে বা ভেতরে, সে মানতে বাধ্য থাকবে। আজব ব্যাপার, এটা আবার কেমন নিয়ম? এইসব আবার কোনো নিয়ম হলো নাকি? আমাদের কোম্পানির এটাই নিয়ম, কাজ করলে করেন, না করলে ফুটেন। জি আমি রাজি। এরপর আমি সিগনেচারটা করে দিলাম। আগামীকাল থেকে আপনার জয়েনিং, এখন গো। ম্যাম একটা কথা বলতাম। না মানে, আজব ব্যাপার, বেয়াদবের মতো এত হেয়ালি না করে বলতে পারছেন না? না মানে আমি কিছু টাকা অ্যাডভান্স করতেন, আমার খুব উপকার হতো। আর আমি তো এগ্রিমেন্ট লেটারে সিগনেচার করে দিলাম, চাইলেও তো এখান থেকে যেতে পারবো না। দয়া করে যদি। কথাটা শুনে প্রিয়াঙ্কার মনটা নরম হলো।
এই যে এখানে 5,000 টাকা আছে, বাকিটা মাস শেষে। টাকাটা নিয়ে শাওন প্রিয়াঙ্কার হাত চেপে ধরে তারপর একটা চুমু দিয়ে বলতে থাকে, থ্যাংক ইউ সোনা পাখিটা। বেয়াদব কোথাকার, এক্ষুনি তোকে আমি অফিস থেকে বের করে দিব। তুমি যে চাইলে আমাকে আর বের করতে পারবে না। হাহা। কথাটা বলে শাওন প্রিয়াঙ্কার দিকে একটা চোখ মারে, তারপর সে ওখান থেকে চলে যায়। আর এইদিকে আরে ভাই রে ভাই, আমি ভাবতাম ওরে আমি আমার জালে ফাঁসাবো, এখন তো দেখছি কাহিনীটা উল্টো হয়ে গেল। বজ্জাত পোলা আমারে 3 বছর জ্বালাইছে, এখন আমি আবার পাকনামো করে নিজের ঘাড়ে নিজেই বিপদ ডেকে আনলাম। হায় রে, তবে ও আমাকে চেনে না। ওরে আমি এমন খাটাবো যতটা পরিমাণ মানুষ একটা কুত্তারাও খাটায় না। এভাবে প্রিয়াঙ্কা নিজে নিজে ভাবতে থাকে। অন্যদিকে শাওন ওখান থেকে বের হয়, মানে অফিস থেকে, সোজা ফার্মেসিতে চলে যায়, গিয়ে কিছু ঔষধ কেনে, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এই ব্যস্ত নগরীতে গরমে যেখানে এক পা হাঁটা কষ্টকর, সেখানে শাওন পার পা দিয়ে হাঁটতে থাকে শুধুমাত্র কিছু টাকা ভাড়া বাঁচানোর জন্য। জীবনে প্রতিটা মানুষের জীবনে এমন কিছু সময় আসে যে তারা খুব করে 5 টাকার মর্ম বুঝে যায়। 10 টাকা তো দূরের কথা, এই 10 টাকা 5 টাকা বাঁচানোর জন্য তারা 5 মিনিট 10 মিনিট কেন 15 মিনিটও হাঁটতে দ্বিধাবোধ করে না। এটাই বাস্তবতা। আর এই শিক্ষাগুলো সারা জীবন থেকে যায়, মানুষ চাইলেও ভুলে যাইতে পারে না। কি রে বাবা, আসছিস তুই? হ্যাঁ আম্মু। আব্বু কই? এই তো শুয়ে আছে। বাবা, তোমাদের আর টেনশন করতে হবে না, আমি একটা চাকরি পেয়েছি। বেতন শুরুতে একটু কম হলেও আমরা দিব্যি খুব ভালোভাবে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ, তাই যেন হয়। আমি জানি তোমাদের এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে, আমি বা কি করব বলো? আমারও তো হাত পা বাঁধা, আমারও তো ইচ্ছে করে তোমাদেরকে আগের মতো ওই জায়গায় ওই পরিবেশে নিয়ে রাখতে, কিন্তু তা কি আর সম্ভব? কিছুদিন কষ্ট করো, দেখো তোমরা একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। আর তোমার ছেলেটা এখন চাকরি করে, একটা জব করে, দেখিও আমাদেরও দিন ঘুরবে। আরে না বাবা, আমাদের কষ্ট হবে কেন? দেখ আমরা কত ভালো আছি। এই কি আসার সময় এত বাজার করলি? এত খাবার আমরা কি 3 জনে খেতে পারবো? মায়ের কষ্ট লুকানো দেখে শাওন আর নিজেকে আটকে রাখতে পারে না। সে মাকে ধরে কান্না করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে মা একটা সময় এত এত বাজার, এত এত খাবার ফ্রিজের এক কোণায় ফেলে রাখতো, সে আজকে ছোট্ট এক ব্যাগ বাজার দেখে এমন করে। আরে পাগল ছেলে, এমন করিস কেন? এভাবে কেউ কান্না করে? আমরা এখানে 1000 গুণ ভালো আছি ওই বড় বড় দালান থেকে। না আছে কোনো টেনশন, না আছে কোনো চিন্তা ভাবনা। এখানে আছে কত ছোট ছোট বাচ্চা। বস্তির আশেপাশে মানুষগুলো, পাশে বাসার, এরা অনেক ভালো। সবার মধ্যে কোনো অহংকার নেই। আমাদের এখানে এসে গল্প করে, আড্ডা করে, মন খুলে তাদের সাথে কথাবার্তা বলি, কোনো টেনশন নেই। আর সব সময় নিশ্চিন্তে আল্লাহর ইবাদত করতে পারি। এর জন্য আল্লাহ বলেন, যার যত আছে তার তত বেশি টেনশন। তোমার জন্য যতটুকু আছে যা তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। নিশ্চয়ই তোমাকে পরীক্ষা করা হবে। আমাদের পরীক্ষা চলছে বাবা, হাসি মুখে থাকবি, কোনো বিষয়ে মন খারাপ করবি না। তারপরেও বাবা, ও তো আমার নিজের বোন ছিল, তোমার নিজের মেয়ে। আম্মু তোমারই তো মেয়ে, ছোট থেকে এত কষ্ট করে বড় করলে, আমাদের সাথে এমন কিভাবে করতে পারলে? আমাদের সাথে এমন কিভাবে করতে পারলো বলো? কিভাবে পারলো এমন করতে? কারো জিনিস কেউ নিয়ে জীবনে কোনো দিন সুখী হতে পারেনি রে। তোকে আল্লাহর থেকেও ডাবল ফেরত দিবে, দেখিস, মন খারাপ করিস না। তারপরে শাওনের আম্মু রান্না করতে চলে যায় আর শাওন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। এর মাঝে পাশের বাসা থেকে শ্যামলী চলে আসে। ও কাকা, কেমন আছো? ভালো হয়নি? তখনই শুভর আব্বু শুভর দিকে চোখ ইশারা দেয়। এই ইশারাটা হলো হিডেন সংকেত, যার অর্থ আপদ আবার আসছে। এই তো মা ভালো আছে, তুমি কেমন আছো? ভালো আর থাকুম কই কাকা, ওই টাকলা কালোর জন্য কি ভালো থাকার আছে? ওই একটা পাক্কা হারামি।
তা মা, নিজের স্বামীকে কি কেউ এভাবে বলে? শ্যামলী হালকা কালো বর্ণের একটা মেয়ে, ওজন খুব জোর 48 থেকে 50 কেজি হবে, গার্মেন্টসে চাকরি করে। শ্যামলী মুখে পান খাইতে খাইতে লাল করে ফেলছে। তখনই পানের ডগায় কিছু মানুষ আছে না, পান খায় আর ডগার মাথার চুন নিয়ে একটু একটু পরে চুন খায়। এইভাবে অনেকটা চুন খেয়ে নিয়ে সে বলতে থাকে, আরে শ্যামলী আপা, যে পরিমাণ চুন মুখে দিলেন মুখ তো পুড়ে যাবে। এত চুন খান আপনি? ভাই, আমাদের গরিব মানুষের আবার মুখ মুখ তো না, মনে হয় ধান ভাঙার হলার চুন, এটা ওইটা যাই দিয়ে একেবারে হলার হয়ে চলে যাবে। এইখানে এইসব বাঁচাবাচি নেই। আপা, আপনিও না পারেন। আপনার সাথে কথাই জীবনে কেউ পারবে না। আজ আমরা এই জায়গায় না আসলে গরিব মানুষের মন কখনোই বুঝতাম না। তার মুখে যাই বলুক, ভেতর থেকে তারা কতটা নিঃস্বার্থভাবে পরোপকারী, এদের মন সত্যি অতুলনীয়। শ্যামলীকে দেখ, চাচি অসুস্থ বলে রান্না করতে চলে গেল। কথাটা বাবা তুমি সত্যি বলছো? আসলে এরা মনের দিক থেকে অনেক ভালো। হ্যাঁ রে। মনে রেখো বাবা, আমি একদিন তো বড় হবই, আর লাইন বাই লাইন আমাদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার আমি করব, খুব ভয়াবহভাবে, যা কল্পনারও বাইরে। কথাটা বলে শাওন বাইরে চলে যায়। ওইদিকে শ্যামলী গিয়ে শাওনের মাকে রান্নার কাজে হেল্প করে। এভাবে দিনটা গড়িয়ে রাত হয়ে যায়। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা শাওন হালকা নাস্তা করে হেঁটে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া তার কোনো উপায় নেই। তার বাসা থেকে যদি রিকশায় করে প্রতিদিন অফিসে যাওয়া আসা করে, তাকে 40-80 টাকা ভাড়া দেওয়া লাগবে, যা তার 10,000 টাকার চাকরির জন্য অসম্ভব। এভাবে ভাড়া দিলে তার মাসে প্রায় 3,000 টাকা চলে যাবে এক্সট্রা। তার পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে, তাই সে হেরে যায়। এমনিতেই সংসার খরচ, বাবা মায়ের ওষুধের বিল, সবকিছু মিলিয়ে কষ্ট হয়ে যাবে, এ কথা ভেবে সে এমন করে। আসলে ঢাকা শহরে যারা অল্প বেতনে চাকরি করে তারা বুঝবে এই ব্যাপারটা। রিক্সাতে উঠলেই 30 টাকার কম ভাড়া নেই, সে আপনি 5 মিনিট যান বা 2 মিনিট যান, যাই হোক। শাওন অফিসে পৌঁছাতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:25 বেজে গেছে। তখনই সে প্রিয়াঙ্কার রুমে যায়। আসতে পারি ম্যাম? ওর কথা শুনে মেজাজটা আমার খারাপ হয়ে যায়। হাতে থাকা ফাইলটা ওর দিকে ছুঁড়ে মারি। তারপর বলতে থাকি, বেয়াদপের বাচ্চা, তোর বাপের বাড়ি এটা, যখন ইচ্ছা তখন আসবি। তোর তোর অফিস কয়টায়? 8টা। বাজে কত? 8:25। 25 মিনিট তোর বাপের জিনিস? বের হয় এখান থেকে, ছোট লোকের বাচ্চা। তখন আমি ভালোভাবে ওর দিকে তাকালাম, দেখি ফাইল মাথায় লেগে ওর কপালে একটু কেটে গেছে। ও আমার দিকে মিষ্টি একটা হাসি দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগে। এইভাবে করা কি ঠিক হয়েছে? ঠিকই আছে, নির্লজ্জটা আমাকে 9টা মাস কম কষ্ট দেয় নাই। ওর পা পর্যন্ত ধরা বাকি ছিল। একটা রাস্তার কুত্তাও মনে হয় কোনো কিছুর জন্য এমন করে না, কিন্তু তাও আমার কথা শুনে নেই। সেই দিন কতগুলো মানুষের মাঝে আমাকে ছেড়ে চলে যায়। ওর সাথে তো আরো খারাপ ব্যবহার করা উচিত আমার। কি ব্যাপার, অফিসে নতুন নাকি? জি। আপনি আর কোম্পানি পাননি, মানুষ দায় পরে কোম্পানিতে চাকরি করে, কুত্তার চেয়েও খারাপ ব্যবহার। যাই হোক, কি আর বলবো, আস্তে আস্তে বোঝা যাবে। আমি চুপচাপকে পাশের একটা ডেস্কের পাশের চেয়ারে বসে পড়লাম, মাথা নিচু করে আছি। তখনই বেল বাজলো। আমি অফিস রুমের ভিতরে ঢুকলাম। আমাকে দেখে একটা মেয়ে বলে উঠল, একটা ব্ল্যাক কফি দিবেন, চিনি কম দিয়ে। আচ্ছা। তারপর আমি কফি বানাতে চলে যাই। জীবনে ওইভাবে কফি বানাইনি, তারপরও ইউটিউব দেখে দেখে বানালাম। তারপরে অফিসের ওই মেয়েটার কাছে নিয়ে গেলাম। আপনি কি নতুন? জি, আমি এখানে নতুন কাজে এসেছি, মানে পিয়ন। তা বলিনি, এটা আমি জানি যে আপনি এখানে নতুন কাজে এসেছেন। তবে আপনার কফিটা খেয়ে মনে হচ্ছে যে আপনি নতুন কফি বানাইছেন, এর আগে ওইভাবে কফি বানাননি। জি ম্যাম, কোনো কি সমস্যা? আরে পাগল, চিনির পরিবর্তে লবণ দিয়েছেন কেন? এই যা, মান সম্মান শেষ। সরি ম্যাম, আসলে দেন, আমি এক্ষুনি ঠিক করে আনছি। না থাক, তবে কফিটা দারুণ লাগছে, নতুন টেস্ট, লবণ কফি। হা হা হা। আপনাকে দেখে মনে হয় আপনি কোনো শিক্ষিত পরিবারের ছেলে বা শিক্ষিত হতে পারেন,
তবে আপনি এখানে পিয়ন পোস্টে ব্যাপারটা আসলে। না ম্যাম, আসলে আমি খুব একটা শিক্ষিত পরিবারের ছেলে না, খুব গরিব পরিবারের একটা ছেলে। অনেক চাকরি খুঁজছিলাম কিন্তু পাইনি, কিন্তু মোটামুটি পড়ালেখা জানি। তবে চাকরি না পেয়ে বাধ্য হয়ে এখানে এই জবটা করতে বাধ্য হই। বাসায় অসুস্থ বাবা মা, সব মিলিয়ে আমার আর উপায় ছিল না। বাহ, আপনি তো মনে হচ্ছে খুব দায়িত্ববান ছেলে। তা কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করছি, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে। কথাটা শুনেই নীলার গলায় হালকা কফি বাঁধার মতো অবস্থা। কাশি দিতে দিতে বলতে থাকে, কি বললেন? জি, যা শুনছেন তাই। আপনি এমন একটা এডুকেটেড ছেলে হয়ে পিয়নের চাকরি করছেন? ব্যাপারটা অবিশ্বাস্য। বাই দ্য ওয়ে, আমি যতটুকু শুনেছি আমাদের ম্যাম নাকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে উনিও পলিটিক্যাল সায়েন্সে পাশ করেছেন। আপনি কি চেনেন তাকে? আপনাদেরই তো সিনিয়র জুনিয়র বা সমবয়সী ডিপার্টমেন্টের হতে পারে। না ম্যাম, আমি এভাবে চিনি না তাকে। কি ব্যাপার, এখানে প্রেম প্রীতি চলছে? ফষ্টি নষ্টি করার কোম্পানি চালাই না আমি? এই বেয়াদব মেয়ে, কাজ ফেলে এত কথা কিসের? কতবার কলিং বেল বাজাইছি আমি। পিয়নের কি কান খারাপ? কথা কানে যায় না? না ম্যাম, আসলে কপালে একটু ইনজুরি টেপ লাগিয়ে বসেছিলাম, তখনই এই ম্যাম কফির জন্য অর্ডার দিল। আমি তো শুধু কফি দিতে আসছিলাম। কফি দিতে আসা কি পার্সোনাল পড়াশোনার কথা নাকি? প্রেম প্রীতির কথা আমি ভালোই শুনছি। কেন, আপনি কি লুকাই লুকাই আমাদের ফলো করছিলেন বা কোনো কারণে? অতি উত্তরে প্রিয়াঙ্কাকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে, 2 মিনিটে তোরে আমার কেবিনে যেন দেখি। কথাটা বলেই আমি আমার ডেস্কে চলে গেলাম। কি ব্যাপার, ম্যামকে দেখে মনে হলো কোনো কারণে জেলাস? যাই হোক, আপনি যান, আমি কাজ করি, না হয় আবার এসে শুরু করবে। আমি চুপচাপ প্রিয়াঙ্কার কেবিনে ঢুকিয়ে আল্লাহ জানে মেয়েটা যে পরিমাণ রাগী, কি করবে ভয়ে ভয়ে ঢুকলাম। তুই এখানে আয়। আমি ওখানে গেলাম। না, তুই ওখানে বস। শাওন ওখানে গেল। ওখানে না, বাম সাইডে আয়। বাম সাইডে হাতের কাছে আসতে একটা থাপ্পড় মারলাম। তারপর ওরে বললাম, তুই ওখানে গিয়ে বস। কথাটা শুনে শাওন চেয়ারে গিয়ে বসে পড়ে আর চুপচাপ দেখতে থাকে কি হয়। প্রিয়াঙ্কা কেবিন ছেড়ে হাঁটতে থাকে, একবার ডানে তো একবার বামে যায়, আবার চেয়ারে বসে। শাওন মিটমিট করে হাসতে থাকে। তখনই হাসিটা প্রিয়াঙ্কা দেখে ফেলে। প্রিয়াঙ্কা রাগতেই মুখটা রক্তের মতো লাল বর্ণ করে ফেলে। তারপর আবার নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে আর বলতে থাকে, 2 মিনিটের মধ্যে একটা চা আনবি। পাতির কালার যেন বেশি না হয়, আবার কালার যেন কমও না হয়। চিনি যেন বেশি না হয়, চিনি যেন কমও না হয়, চিনি যেন মিডিয়াম না হয়। ম্যাম, এটা কোন দেশের চা? এরকম চাই কি আদৌ কে বানাইছে? আমি কই থেকে আনবো? এইটা উগান্ডা হইছে, আমি উগান্ডা থেকে খাইছিলাম একবার। তুই এখন বানিয়ে খাওয়াবি। যদি ভুল হয় তারপর দেখিস আমি কি করি। এমনিতেই আজকে একটা প্রজেক্টের কাজ হাতছাড়া হয়ে গেছে। যে না, সাতচুন্নি রাগী ডাইনি এমন মানুষ আবার প্রজেক্ট মিস করবে না তো আবার পাবে? কিছু বললি তুই? তা তো কই, কিছু বলতে পারি আমি? তুই রে পাকা শেয়ানা জিনিস, বল কি বলছিস? বলছি যে আপনি অনেক ভালো, আপনার মতো মেয়ে হয় না। আপনি পরীর মতো দেখতে, আপনি অনেক লক্ষ্মী, যার বউ হবেন সে অনেক ভাগ্যবতী। শুকনা গাছে তেল দিয়ে লাভ নেই, যা এক্ষুনি কফি বানিয়ে আনবি, দেরি যেন না হয়। তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। আর কি করারে ভাই, এমন মাইন্ডকার চিপাই ফাইসা গেছি, না পারি কিলতে, না পারি বের করতে। যাই হোক, কারণ এক্সের কোম্পানিতে আর কোনো দিন চাকরি করতে যাইয়েন না কেউ, তাহলে এই অবস্থা হবে। আমি গিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু যে অর্ডার দিছে এমন চাকরি জীবনে বানাতে পারবো আমি? তাও যথাসম্ভব চেষ্টা করলাম। তারপরে সোজা কফিটা নিয়ে রুমে গেলাম। এত তাড়াতাড়ি হয়ে গেল? কেন ম্যাডাম, আপনার উগান্ডার কফি কি দেরি হয় বানাতে? সরি চা। প্রতিউত্তরে প্রিয়াঙ্কা চোখ বড় বড় করলো। ম্যাম এই নেন।
প্রিয়াঙ্কা কফিটার 2টা চুমুক দিতে ওয়াক্থু বলে ফেলে দিল। তারপরে প্রিয়াঙ্কা বলে উঠল, এইদিকে আয়। কেন সোনা, কি দিবা নাকি? হ্যাঁ সোনা, তুমি অনেক কফি বানাইছো, তাই তো আদর করব। আমি কি নিজের কানকে বিশ্বাস করছি? তোকে বিশ্বাস তো করতে ইচ্ছা করছে, কিন্তু আমার কানে কি আমি ঠিক শুনছি? হ্যাঁ সোনা, ঠিকই শুনেছো, আসো একটু আদর খাবা না? ওরে আমার বুড়ো মুলুটা রে। আমি বুড়ো হলাম কবে? আমার কাছে এসো সোনা, বোঝাচ্ছি কবে হবে। শাওন খুশি খুশি প্রিয়াঙ্কার কাছে যেতেই প্রিয়াঙ্কা তার হাতটা ধরে কফির মধ্যে চেপে ধরল। 3টা আঙ্গুল কফির মধ্যে ডোবা অবস্থায় শাওন। ও মা গো, মরে গেলাম। প্রিয়াঙ্কা হাত ছাড়ো বলছি। এক ঝাঁকি দিয়ে হাতটা কফির গ্লাস থেকে ছাড়িয়ে নিলাম। তোমার অফিসে কাজ করি বলে জানা, তাই করবে? আমার কাজ একটা, যদি অর্ডার অমান্য হয় এখানে মেরে পুঁতে রেখে দেব। মাসে মাসে টাকা দিয়ে কারো রূপ দেখার জন্য এখানে রাখি না। প্রিয়াঙ্কা বাবু, তুমি চিৎকার করলে যে, আমি ঢুকতে ঢুকতে তোমার চিৎকার শুনে দৌড়ে আসলাম। এনি প্রবলেম? রূপ, তুমি আসছো? আসলে দেখো না, আমাদের কোম্পানির পিয়ন হয়ে কিভাবে আমার হাতটা এই চার মধ্যে দিয়ে গেছিল। তোর এখানে চাকরি দিছে কে, ছোট লোকের বাচ্চা? তোদের কাজ যাদের খাবি তাদের সাথে এমন ব্যবহার করা না। তোদের মতো গরিব ফকিনীরা কোনোদিন মানসম্মত হতে পারে না। প্রতি উত্তরে আমি হতবাক। আমি আশাও করি নাই আমাদের 3 বছরের এত সুন্দর একটা ভালোবাসার এই ছোট্ট একটা গ্যাপে আমাকে ভুলে আরেকজনকে আপন করে নিবে। আমারই ভালোবাসার মানুষ একজনকে কি ভুলে যাওয়া এতটাই সহজ? এটাই তো সেই মানুষ যার একদিন সকালে কল দিয়ে ঘুম থেকে না তুললে সারাটা দিন কান্না করত, যারে প্রতিদিন একটাবার হলেও ক্যাম্পাসে আমাকে খাইয়ে দাইয়ে দেওয়া লাগতো। এটাই তো সেই মানুষ আমার জন্য পাগল প্রায় অবস্থায় প্রতিনিয়ত থাকতো, আমার একটা কথা শোনার জন্য পাগলের মতো ছটফট করত সেই মানুষটা। কিরে ছোট লোকের বাচ্চা, কি ভাবছিস? বেরো রুম থেকে, না হয় গায়ে হাত পড়ে যাবে কিন্তু। এরে আজকে বের করে দিব। বাবু শান্ত হও তুমি। 5 বছরের চুক্তি ভিত্তিক, চাইলেই হবে না। কিরে, তুই এখনো যাসনি? বের হ। কথাটা শুনে আমার হুঁশ আসলো। আমি মাথাটা নিচু করে চুপচাপ বের হয়ে আসলাম। তারপরে সোজা সাথে উঠে আসলাম। আকাশে সূর্যের আলো প্রচণ্ড বেশি। ওই অবস্থায় সূর্যের দিকে তাকিয়ে ভাবতেছি, আমি তোরে ভুলতে পারলাম না, তাহলে ও কিভাবে পারলো? আপনাদের এখনো অনেক কিছু অজানা। আসলে প্রিয়াঙ্কা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। ইউনিভার্সিটি লাস্ট 3টা বছর ওর সাথে আমার প্রেম। ও যেন সারাদিন আমি ছাড়া কিছু বুঝতো না। আমি বলতে পাগল প্রায়, কিন্তু কোনো একটা অজানা কারণে আমি ওকে ছেড়ে আসতে বাধ্য হই। কেন হই ও জানে না, গল্পের সাথে থাকেন জানতে পারবেন। কিন্তু ছেড়ে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে ওকে ছেড়ে আমাকে আসতে হয়। আজ 9 মাস পরে ও আজ অন্য কাউকে পেয়ে গেল, কিন্তু ওকে ছাড়া আমার একটা রাত যায় না। প্রতিনিয়ত ওর ব্যথা আমাকে খুব করে কুঁকড়ে কাঁদায়, কিন্তু ও আর একজনকে খুঁজে নিল। যাই হোক, আমি তো ওকে ছেড়ে চলে আসলাম। ও কি আমার জন্য বসে থাকবে? থাকবে তো না, নতুন করে শুরু করবে, ভালো থাকবে। ওর মতো ভালো আছে, আমার এত মাথা ব্যথা করে লাভ আছে? থাক না ও ভালো। যাই হোক, আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম। নিচে আসতেই, কি ব্যাপার পিয়ন মশাই, মন খারাপ নাকি? জি না, তেমন কিছু না। তোমাকে দেখে মনে হয় আমার বয়সী, তাই স্যার না বলে ভাই ডাকতে পারো, সমস্যা নেই। না ধন্যবাদ, ঠিক আছে। ম্যাম তো সবাইকে স্যার বলে, ম্যাম বলে ডাকার অর্ডার করে দিছে, তখন আবার এসব শুনলে বুঝতেই তো পারছেন। আরে ম্যামের সামনে রাখতে কে বলেছে? যখন ম্যাম থাকবে না তখন। আচ্ছা ভাই, ঠিক আছে। তো আমার জন্য একটা কফি বানিয়ে আমার ডেস্কে নিয়ে যাও। আচ্ছা ভাই, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি, সমস্যা নাই। তারপরে শাওন কফি বানিয়ে অভ্রর ডেস্কে নিয়ে যেতে থাকে। আসেন, এরই মাঝে একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক আপনাদের দেখিয়ে আসি। আমি বুঝতে পারছি কিছু কিছু জিনিস আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, অনেক কিছুই আপনার। চলেন একটা একতরফা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আসলে শাওন আর তার পরিবার মোটামুটি ধনী সংক্রান্ত পরিবারের ছিল। শাওনের বাবা ছিল দেশের টপ পোশাক শিল্পপতির মধ্যে অন্যতম একজন। তাদের বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল। শাওন এক্সপোর্ট কর্পোরেশন নামে
এর পাশাপাশি 2টা ছোট্ট গার্মেন্টস ছিল। তারা বাংলাদেশ থেকে বিভিন্ন পোশাক তৈরি করে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করত। মোটামুটি খুব বড় ব্যবসা ছিল। তাদের পরিবারটাও খুব হাসি খুশি শান্তিময় পরিবার ছিল। শাওন সবসময় এই সব থেকে দূরে থাকার চেষ্টা করত। সে তার মতো তার লেখাপড়া ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত থাকতো। শাওনের একটা বোন ছিল যা সে শাওনের থেকে বড়। শাওন যখন ইউনিভার্সিটির প্রথম ইয়ারে, শাওনের বোন তখন ইউনিভার্সিটি শেষে পড়ে। তারপরে তাকে দেশের আরেকটা বিজনেসম্যান আকাশ চৌধুরীর একমাত্র ছেলে নাইম চৌধুরীর সাথে বিয়ে দেয়। বিয়ের আজ পর্যন্ত শাওন আর শাওনের বোন যেন দুজন একজন একজনের চোখের মণি ছিল। তাই বোনের এত মধুর সম্পর্ক তাদের না দেখলে যেন বোঝাই যায় না। একজন আরেকজনের ছাড়া খাবারের যেন খেতে চাইতো না। এরই মাঝে বিয়ের প্রথম একটা বছর বেশ ভালোই ছিল। বিয়ের 1 বছর পর শাওনের বোন তো তার শ্বশুর বাড়িতে থাকতো। এদিকে শাওন তার ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত। পাবলিক ইউনিভার্সিটিতে ক্লাস করাই লাগবে, না হয় ইন কোর্স মার্ক দিবে না, তাই তাকে ইউনিভার্সিটিতে থাকতে হতো। এরই মাঝে শাওনের বাবা একদিন অসুস্থ হয়ে যায়। তাই এত বড় ব্যবসা শাওনের বাবার পক্ষে দেখা অসম্ভব হয়ে যায়। তখন তাদের ব্যবসার মধ্যে শাওনের দুলাভাই ঢোকে। সবারই বিশ্বাস ছিল শাওনের দুলাভাই আর শাওনের বোন তাদের নিজেরই মানুষ। কিন্তু 1.5 বছর না যেতেই তাদের বোনের যেন চেহারা বদলাতে থাকে। একদিন একটা এক্সপোর্টেড ডিল ফাইনালের কাগজ বলে শাওনের বোন আর শাওনের দুলাভাই শাওনের আব্বুর থেকে অনেকগুলো পেপারে সিগনেচার নেয়। ওইটার মাধ্যমে শাওনের আব্বুর 3টা গার্মেন্টস যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল শাওনের দুলাভাই নিজের নামে করে নেয়। নাইম চৌধুরী কিন্তু শাওনের বোন জানতো যে শুধু গার্মেন্টস, সেই ব্যবসা যেমন আছে তেমনি থাকবে, শুধু গার্মেন্টসগুলো তার নিজের নামে করতে হবে। সঞ্জিতা চৌধুরী তাই মনে করেছিল, কিন্তু নাইম চৌধুরী তার বউরে লোক দেখায়, তার নামে করার কথা বলে সব নিজের নামে করে নেয়। তারপরে তাদেরকে বাসা থেকে বের করে দেয়। সঞ্জিতা চৌধুরী তার ভাই বেশি ভাবে বলে হিংসা থেকে নিজের নামে সবকিছু করতে গিয়ে আজ তার বাবা মাকে রাস্তায় নামিয়ে দিল। কিন্তু শাওনের বাবার নাম 2টা অ্যাকাউন্ট ছিল ব্যাংকে। শাওনের বাবা মনে করেছিল সব হারালো তার টাকা দিয়ে সব আবারও ঘুরে দাঁড়াবে, কেননা ওই সময় তার ব্যাংকে 200 কোটি টাকার ওপরে ছিল। কিন্তু সে ভালোভাবে গিয়ে ব্যাংকে খোঁজখবর নিয়ে দেখে ওই টাকাটাও তারা বুদ্ধি করে তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছে। তারা আর উপায় না পেয়ে শাওনকে নিয়ে চলে আসে। কষ্টে দুঃখে ক্ষোভে যেখানেই যায় মানুষ বলে নিজের মেয়ে তাদের সাথে এমন করলো। তাই তারা একটা নিরিবিলি স্থানে, যেখানে কেউ তাদের চেনে না, একটা জায়গায় চলে আসে। কারণ তখন সবেমাত্র ইউনিভার্সিটি শেষ করবে এমন অবস্থা। সে ফাইনাল এক্সাম দিয়ে যখন রেজাল্টের জন্য অপেক্ষা করছে তখন ঘটে এমন অবস্থা। রেজাল্টের পেয়ে অনেকগুলো জায়গায় চাকরির জন্য ট্রাই করছে, কিন্তু কোথাও সম্মতির লক্ষণ পায়নি। এটা বাংলাদেশ। আপনার যতই ভালো রেজাল্ট থাকুক না কেন, যতই ভালো থাকুক না কেন, আপনার ভালো রেফারেন্স না থাকলে আপনার জব হবে না, ঘুষ দেওয়ার মতো টাকা লাগবে না, হয় ভালো চাকরি পাবেন না। এমন তো বিসিএস এর প্রশ্নতেও টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। এটাই বাংলাদেশ। উপায়ান্তর না পেয়ে লাস্টে একটা কোম্পানিতে অ্যাকাউন্টিং ম্যানেজার পোস্টে চাকরির জন্য যায়, কিন্তু তার অবস্থা এতটাই করুণ ছিল, প্রচুর পরিমাণে টাকার দরকার ছিল। তাই সে পিয়নের চাকরি করতেও রাজি হয়ে যায়। বাকিটা তো আপনারা জানেনই। যখন শাওনের জীবনে এইভাবে ঝড় বয়ে যাচ্ছে, তাই সে বাধ্য হয়ে তার ভালোবাসার মানুষটাকে ছাড়তে বাধ্য হয়, কেননা তার অনিশ্চিত জীবনে সে এখন আর কাউকে জড়াতে পারবে না। অনেক ভেবেচিন্তে দেখে তার জীবনে আসলে প্রিয়াঙ্কার অনেক কষ্ট হবে, সে মানিয়ে নিতে পারবে না। তারপর সে প্রিয়াঙ্কাকে নিজের বিষয়ে ভুল বুঝিয়ে ছেড়ে চলে আসে। এক বুক ভরা কষ্ট নিয়ে ফ্ল্যাশব্যাক শেষ। যাই হোক, আশা করি ছোট্ট একতরফা ফ্ল্যাশব্যাকে আপনারা অনেক কিছুই বুঝতে পারলেন। তো চলুন প্রজেক্ট শুরু করা যাক। ভাই আপনার কফি। এই তো এখানে রাখো। আমি কফিটা দিয়ে চলে আসলাম, তখনই আবার বেল। একে একে আরও 9 জনকে নাস্তা কফি দিলাম। সারাটা দিন 200-300 মানুষকে এভাবে কফি দিতে দিতে আমার চলে যায়। 3টা তালা বিল্ডিং, একবার উপরে একবার মাঝে একবার নিচে, দৌড়াতে দৌড়াতে আমার জীবনটা শেষ প্রায়।
এর উপরে প্রিয়াঙ্কার অত্যাচার তো আছে। জীবনে এমন পরিস্থিতি আমার জীবনে আসবে তা অকল্পনীয় ছিল। আজ বাস্তবতা আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে। আজ খুব করে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু পারি না। না পারি কাঁদতে, না পারি সহ্য করে থাকতে। এটাই হয়তো আমাদের ছেলেদের জীবন। আসতে এত দেরি হলো যে? একটা কফি আনেন, আবার চিনির জায়গায় লবণ দিয়েন না। না না ম্যাডাম, এতদিনে শিখে গেছি, আর ওরকম ভুল হবে না। তবে আপনার ফেস কাটিংটা কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হয় যে এর আগেও টিভিতে মনে হয় দেখেছি, কি একটা শিল্প টাইপের অনুষ্ঠানে। না না ম্যাডাম, ওইটা আপনার মনের ভুল। এমন হবে কেন? আমার মতো গরিব মানুষ আবার থাকবে টিভিতে? বাবা এত বিলাসিতা। তবে আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন। ম্যাডাম এভাবে বলবেন না, লজ্জা লাগে। আপনার আবার লজ্জা আছে? আমি শুনেছি মানুষের লজ্জা থাকে। আমি কি অন্য কিছু যে আমার লজ্জা থাকবে না? ম্যাডাম, একটা পিয়নের সাথে এত কথা বললে আপনার মান সম্মান যাবে। তার উপরে প্রিয়াঙ্কা ম্যাডাম দেখলে তো রেগে আগুন জ্বলে যাবে। বুঝি না শাকচুনির এত সমস্যা কেন? নিজে তো সারাক্ষণ। যাই হোক, যান আপনি কফিটা নিয়ে আসেন। তারপরে শাওন গিয়ে কফি নিয়ে এসে নীলাকে দেয়। এভাবে দেখতে দেখতে বেশ 2-3 মাস চলে যায়। প্রথমের তুলনায় শাওনের উপরে যারা তখন অত্যাচার বেশি করছে প্রিয়াঙ্কা, এখন উঠতে বসতে শাওনকে অপমান করে। প্রথম প্রথম মুচকি হাসি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও এখন যেন তার এটা অভ্যাস হয়ে গেছে। কেননা সে বুঝে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য এভাবে 5 বছরের জন্য ফাঁসিয়ে দিয়েছে। সে হাজার কষ্ট যন্ত্রণা বাস্তবতার মাঝেও নিজের লেখাপড়াটা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ভালো চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু বারে বার চা খাওয়ার নাস্তা খাওয়ার জন্য টাকাই চায় 15-10 লাখ। উপায় না পেয়ে শাওন ডিসিশন নেয়, না, এভাবে আর হবে না। আমাকে সিভিল সার্ভিস বাংলাদেশ বিসিএস এর জন্য ট্রাই করতে হবে। না হয় অসম্ভব, শুধু এ দুয়ার ও দুয়ার ঘুরে বেড়াবো, কিন্তু জব পাবো না। তার উপরে যে যন্ত্রণা দিচ্ছে প্রিয়াঙ্কা, এর থেকে মাঝে মাঝে মনে হয় মারা গেলেই হয়তো ভালো হয়। যাই হোক, একটা ভালো জবটাকে পাই, তারপরে এটার ব্যবস্থা করা যাবে। এসব ভাবতে ভাবতে আম্মু খাবার নিয়ে আসলো। বাবা, তোর আসতে আজকে রাত হলো যে? বাবা, তুমি তো দেখছই ওই এখানে বেতন কম, তার উপরে যে পরিমাণ পরিশ্রম করায়। আমি আরেকটা জব খোঁজার চেষ্টা করছি, কিন্তু সব জায়গায় টাকা চাই। কি করব বুঝতে পারছি না। আমার মনে হয় তুই তো পলিটিক্যাল সায়েন্সে পড়ছিস, তুই বিসিএস প্রশাসন ক্যাডার পরীক্ষা দিতে পারিস। আমি বিশ্বাস করি আমার ছেলে অনেক মেধাবী, তার ইনশাল্লাহ হয়ে যাবে। এমন মেয়ে পেটে রেখে আমি কি বড় ভুল করলাম? আজ আমার ছেলের এই অবস্থা। যেই আমরা একটু সময় হাজার হাজার মানুষকে চাকরির ব্যবস্থা করতাম, আজকে সেই আমার ছেলে। আল্লাহ গো, এদিন দেখার আগে আমাকে নিয়ে গেলে না কেন? এভাবে বলে না, আল্লাহ নারাজ হবে। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ধৈর্য ধারণ করো, তাই দেখবে আমাদের দিন আবার ভালো হবে। শুধু ধৈর্য ধরো। আমার আল্লাহকে এত মানি, এত ভালোবাসি, তারপরেও আল্লাহ কেন আমাদের সাথে এমন করছে? এটাই কি তার প্রতিদান? তিনি তো সৃষ্টিকর্তা, সব থেকে ক্ষমতাশালী। তাহলে আমাদের উপর অন্যায়ের বিচার কি তিনি করবেন না? এতটা ধৈর্যহারা ইমান হারা হলে হবে না। আল্লাহ যখন যাকে খুশি দেয় আবার নিয়ে নেয়, আবার ইচ্ছে করলে দিতে পারে। তাই এইসব নিয়ে এতটা অসন্তুষ্টজনক কথাবার্তা না বলাই ভালো। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? আল্লাহ আমাদের ভুলে গেছে। শক্ত সময় তুমি যদি শক্ত না হও, ধৈর্য না ধরো, তাহলে তুমি তো ধৈর্যশীলদের কাতারে পড়লে না। তোমার সাথে যদি সবকিছু ভালোই হবে, তাহলে তোমাকে কেন এই পৃথিবীতে তিনি পাঠালো? কেনই বা বলল এই পৃথিবীটা একটা পরীক্ষা মাত্র? তাই ধৈর্য আমাদের ধরতেই হবে মা। আমার ছেলেটা কবে বড় হলো? অনেক আগেই হয়েছে, শুধু একটা বউয়ের ব্যবস্থা করলে না? হ্যাঁ, আমার ছেলেটা একদিন প্রশাসন ক্যাডার হবে, বড় অফিসার হবে। সেদিন আমার ছেলেকে ধুমধাম করে বিয়ে দিব। আমরা এখন যে কষ্ট করছি
পরে মেয়েকে নিয়ে এমন এই কষ্টের মধ্যে কিভাবে রাখবো? হ্যাঁ গো, ঠিক বলছো। আসো খাবার খেয়ে নেই। ওরে কালা টাকলা রে, তোর টাক আজ আমি ফাটাবো। বলেই পাশের বাড়ির টিনের সাথে জোরে একটা সাউন্ড হলো। ওই দেখো আবার শুরু হয়ে গেছে। তোমরা খেতে বসেও দেখি কি হলো। তারপরে শাওন আর তার বাবা খেতে থাকে। তখন শাওনের মা শ্যামলীদের বাসায় যায়। দেখছো চাচি, আজকে আবার আমাকে টাকার জন্য গায়ে হাত দিছে। আপনারা তো দেখে শিক্ষিত মনে হয় চাচি। আপনি বলেন তো, বউয়ের টাকা মানে জামাইয়ের টাকা না? এই শ্যামলী কথাটা বোঝে না। আহারে আমার রূপের পুরুষ রে, আমি কষ্ট করে টাকা আনবো আর তুমি সেই টাকা দিয়ে মদ গাঁজা খাবা না? অত গুড় আইতেছে রে। কত গুড়ে কত চাল হয় তাও আমি তোরে দেখাবো। এই তোর কপালে টিকটিকি টিকটিকি। ও মা গো, নড়িস না নড়িস না। কথাটা বলেই রুকমান শ্যামলীর কাছে টিকটিকি ধরা বলতে গিয়ে হাত থেকে ছো মেরে টাকা নিয়ে দৌড় মারে। আর শ্যামলী খানিকক্ষণ বকতে থাকে। শুভর মা শ্যামলীকে শান্ত করে তারপর নিজের রুমে চলে আসে। তারপরে এসে খাবার খেতে বসার সাথে সাথে গল্প করতে থাকে। এভাবে দেখতে দেখতে রাত পার হয়ে যায়। পরের দিন সকালে শুভ সব কিছু গুছিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকে। সে চুপচাপ রাস্তার ধার দিয়ে হাঁটতে থাকে। 8টা বাজে 5 মিনিট এসে পৌঁছায় অফিসে। সে তখনই বেল বেজে ওঠে। ম্যাডাম আমাকে ডাকছেন? কিছু লাগবে আপনার? আপনাকে দেখলাম হেঁটে আসতে, বাস বা রিক্সায় কেন আসে না? না ম্যাম, তেমন কিছু না, সমস্যা নাই, এমনি। আমি কিছু জিজ্ঞাসা করছি, বেশি প্রশ্ন করলে কি হয় আশা করি এতদিনে বুঝে গেছেন। যে পরিমাণ স্যালারি পাই ঢাকা শহরে, আব্বু আম্মু আমি 3 জন থাকতে কষ্ট হয়ে যায়। তার উপরে আব্বু আম্মুর ওষুধ খরচ, খাওয়া খরচ, তার ভিতরে যদি মাসে 3000 টাকা প্লাস মাইনাস ভাড়া লেগে যায় তাহলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এসব নাটক বাদ দেন। এত কোটিপতির ছেলে আমার এখানে টাকার জন্য চাকরি করে, এইসব পাগল আমারে বোঝান? কি ধান্দা নিয়ে এখানে আসছেন বলেন? যদি মনে করেন এসব ধান্দা করে আমাকে আবার পটিয়ে ফেলবেন, তা আর কখনো সম্ভব না। ওই দিন আপনার পা পর্যন্ত ধরে আটকে রাখতে পারিনি, কিন্তু আজকে এসে আপনি পড়ে আছেন আমার জন্য। এ সকল উল্টোপাল্টা ভাবনা না করে এখান থেকে চলে যান, আপনার জন্য ভালো হবে। যতদিন থাকবেন তত বেশি কষ্ট পাবেন। থ্যাংক ইউ ইয়োর কমপ্লিমেন্ট। তবে ম্যাম আমি এক্সট্রিমলি সরি। আসলে আপনার চিন্তাভাবনার সাথে বাস্তবতার অনেক আলাদা। আমি এইসবের জন্য পড়ে নেই, আপনি ভুল ভাবছেন। তাই নাকি? আমি যখন রূপের সাথে কথা বলি ক্লোজলি মিশিয়ে, আপনার কষ্ট হয় না? আজব তো ম্যাম, আমার কষ্ট হবে কেন? আপনি যার সাথে ইচ্ছে মিশতে পারেন, কথা বলতে পারেন, এতে আমার বিন্দু মাত্র সমস্যা নাই। বুঝলাম, এখান থেকে যান। তারপর আমি ওখান থেকে চলে আসি। এভাবে দেখতে দেখতে আরো 2টা মাস চলে যায়। এই 2টা মাসে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে। দিন দিন যেন প্রিয়াঙ্কার অত্যাচার আরো বেড়ে গেছে। কিন্তু শাওন পরিস্থিতির শিকার হয়ে মুখ বুজে তা সহ্য করে। একদিন শাওন, একটু পরে আমার কেবিনে আসো। বাব্বা, সূর্য কোন দিক থেকে উঠল? আমি কি স্বপ্ন দেখছি? যে মানুষটা দিনরাত আমাকে কষ্ট দেওয়ার ধান্দা করে, সে আজকে নিজের মুখে এত সুন্দর ব্যবহার। এত হা হওয়ার কোনো কারণ নেই, যা বলছি তাই করো। দ্রুত কেবিনে আসো বলে আমি আমার কেবিনে চলে আসলাম। কি ব্যাপার শাওন সাহেব? ম্যাম আজকে আপনার সাথে তো ভালো ব্যাপার, বুঝলাম না ব্যাপারটা। আরে ভাই, আমি নিজেই বুঝছি না, না জানি কোন বাসটা আমার জন্য অপেক্ষা করতেছে। দেখে আসি। দেখে যেও যেন আবার বড় বাস হাতে ধরায় না দেয়। দেখা যাক। আমি প্রিয়াঙ্কার কেবিনে চলে আসলাম। আসবো ম্যাডাম? হ্যাঁ, আর পার্সোনাল কাজ আছে বুঝছো, একটু পরেই তোমার ভাইয়া আসবে। ভাইয়া মানে বুঝতে পারলাম না ম্যাম। আরে রূপ, তোমার দুলা ভাই। অনেকটা অবাক হয়ে, ও তাই নাকি? এটা তো অনেক খুশির খবর। এত ওভার রিয়েক্ট করার দরকার নাই। মুখের ফেস দেখলে একজনের মনের ভাব বোঝা যায়। না ম্যাডাম, যেমন ভাবছেন ব্যাপারটা তেমন না। 500 টাকা নাও। আমার টাকা লাগবে না, আমি নিতে পারবো না। আমি তোমাকে নিতে বলিনি। তাহলে? সোজা দোকানে যাবা, গিয়ে প্রোটেক্টর কিনে আনবা।
মানে? যা শুনছো তাই। আজকে ইমার্জেন্সি লাগবে তো আমাদের, আমি লজ্জাতে আনতে পারতেছি না। তুমি যাও, নিয়ে এসো। প্রিয়াঙ্কা, তুমি ঠিক আছো? কি বলেন শুনিনি। না মানে তেমন কিছু না। ও, দ্রুত যাও। আমি তো জীবনে এসব কিনিনি ম্যাডাম, আমি পারবো না। দয়া করে আপনি অন্য কাউকে দিয়ে। এইটা তোর বাপের বাড়ি না, যা বলবি তাই শোনা হবে। ভালোভাবে কথা বলছি, গায়ে লাগতেছে না? সোজা গিয়ে যা বলছি করে আয়। এরপর আমি ওখান থেকে বের হয়ে রাস্তায় চলে আসলাম। একটা ফার্মেসির দোকানে গিয়ে ঘোরাঘুরি করছি। কেমনে বলবো রে ভাই, জীবনে বলছে নাকি এক্সপেরিয়েন্স নাই। কি ব্যাপার মামা, এভাবে ঘোরাঘুরি কেন? না মানে কিছু কি লাগবে আপনার? হ্যাঁ তো লাগবে। ওই যে আছে না ফু ফুপু দিয়ে কি বললেন বুঝলাম না। ওই যে হাওয়া হাওয়া ফুলে ফুলে। আরে মামা বুঝতেছি না, বুঝিয়ে বলেন। আর ওই যে বাচ্চারা ফু দিলে ফুলে, ওইটা। তো মাথা খারাপ করেন না তো, এখান থেকে যান। এমনিতে আছে আরেক যন্ত্রণায়। নিজের ভালোবাসার মানুষ অন্যের লাগে নাকি কি করবে, তার জন্য আমাকে দিয়ে উল্টাপাল্টা কিনেছে। আমি হাসবো না কাঁদবো ভাই বুঝতেছি না। কি ব্যাপার, চুপ হয়ে গেলেন কেন? আরে ওই যে বাচ্চারা খেলা করে ফু দিলে ফুলে, ওইটা। ও বুঝছি, বেলুন নাকি? মামা আপনি পাক্কা শেয়ানা, নতুন নাকি? চুপ, এত কথা কি বলতে বলছে আপনাকে? যা বললাম তাই করেন। কপিস লাগবে, কি ফ্লেভার? এই মরছি আরেক জায়গায়। এখন কি বলি? উল্টাপাল্টা নিয়ে গেলে যদি রাগ করে। কি মামা চুপ কেন? মামা 2টা লাভ বেলুন দেন, আর 2টা এমনিতেই নীল কালার দেন। এ নিন, 30 টাকা দিলেই হবে। কি মনে করছিস প্রিয়াঙ্কার বাচ্চা? আমিও কম শেয়ানা না, দেখ কি করি। তারপর আমি বেলুন নেই, সোজা অফিসে চলে আসি। দেখ, আমাকে কষ্ট দিছিলি না? তোরে এমন জ্বালাবো, এমন কষ্ট দেব, মাগার কোনো দিন চোখ ফেরাইতে পারবি না। নর্মাল ডোজে কাজ হচ্ছে না, আল্ট্রা প্রো ম্যাক্স দিতে হবে। এসব মনে মনে আমি ভাবছি, তখনই আমার টেবিলের উপরে থাবা দিয়ে শাওন বলে উঠল, এই যে আপনার প্রোটেক্টর, কোথায় সাজাতে হবে বলেন, আমি ফুলে বেঁধে দিচ্ছি। আমি অনেক সুন্দর সাজাতে পারি। ওই পিয়নের বাচ্চা, তোর এত বড় সাহস! তোরে আমি আনতে বলছি? তোরে আমি কি আনতে বলছি আর তুই কি আনছিস? ম্যাম, আমি যা বুঝি তাই আনছি। কথাটা শুনে প্রিয়াঙ্কা তার চেয়ার থেকে উঠে শাওনের শার্টের 2 কলার ধরে বলতে থাকে, অনেক শেয়ানা না, ভাঙবি তবু মচকাবি না। ম্যাম, এইভাবে করলে পিছন থেকে কেউ এসে পড়লে ভাববে যে আপনি আমাকে চুম্মা দিচ্ছেন। যে মানুষ বলা বলি করবে ম্যাডাম একটা পিয়নকে ধইরা চুম্মা দেই, আপনার মান সম্মান চাঙ্গে উঠে যাবে। তখন আমি ওর কলারটা ছেড়ে দিলাম। তোরে তো আমি দেখে নিব শাওনের বাচ্চা। কেন? সোনা পাখিটার কাছ থেকে কি দেখো না তুমি? একটু কাছে আসবো, দাও দাও, এই জায়গায় একটা চুমু দাও। তোর বাবা মা তোকে কিসের হাড় দিয়ে তৈরি করছে রে? এত অপমান করে কষ্ট দিয়ে তাও তোর গায়ে লাগে না? আমি নিজেকে নির্লজ্জ ট্যাগ দিয়েছি। এখন থেকে আমি নিজে নির্লজ্জ গান গাইতে থাকি। মনে মনে। চলো সোনা পাখি একসাথে গান গাই। আমার ঘুম ভাঙাইয়া গেল রে প্রিয়াঙ্কা ময়না রে। সব কাহিনী শুনে প্রিয়াঙ্কার মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, পোলাই কি সব বুঝে ফেললো নাকি? কি সোনা পাখি অবাক হলে? ওরে আমার টুসটুসি রে, তোমার খালাতো ভাই রূপকে এনে আমার সামনে প্রেমের অভিনয় করে আমাকে কষ্ট দিতে চাইবা, আর আমি অবুঝের মতো সেগুলো হজম করব? আমি কিচ্ছু জানি না, তাই না? তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি সোনা এগুলো অভিনয় করে বুঝিয়ে দিচ্ছ এখনো তুমি আমাকে ভালোবাসো। আমি তো অনেক দিন আগে থেকেই কাহিনী জানি, কিন্তু বলিনি। তোমাদের এইসব কাহিনী দেখে ভালোই মজা লাগতো হয়। ওরে হিটলার রে! প্রিয়াঙ্কার কথাটা বলে ডান হাতের আঙ্গুলটা উঁচু করে ধরতে বলতে থাকে, মনে রাখিস, তুই যদি পাতায় পাতায় চলতে পারিস তাহলে আমি বাতাসে বাতাসে চলবো। তখনই শাওনের হুশ করে প্রিয়াঙ্কার আঙ্গুলে একটা চুমু দিয়ে দেয়। ওরে বাবারে, মরে গেলাম। 440 ভোল্ট। এখন কি হলো? এটা কি হলো? এটা চুমা চুমা খেলা হলো। তুমি বুঝতেছো না বাবু? শাওনের বাচ্চা বলে ওর নাকের উপরে একটা বক্সিং মেরে দিলাম। ওরে বাবারে, আমার নাকটা গেল রে। এক ডাইনি আমার নাকের উপরে ঘুষি মারছে। দেখ এখন কেমন লাগে। কেমন লাগে দেখাচ্ছি তারা। বলে আমি চুল ধরলাম। জোর হলো না, আরো জোরে হেইও। চুল ছাড়, চুল ছাড় থুকু।
ছাড়, ব্যথা লাগে রে ওরে। তখনই দেখি ওর হাতটা আমার সামনে, 2 হাত দিয়ে আমার চুল ধরে আছে ও। ওর 1 হাত ধরে দিলাম কামড়। ওরে কালা কুত্তারে, ব্যথা লাগে? দেখ এখন কেমন লাগে। এরা এদিকে মারামারি করতেছে, এরই মাঝে রুমের মধ্যে জোরে সাউন্ড শুনে পাশের কেবিন থেকে নীলা উঠে আসে কি হয়েছে দেখার জন্য। ম্যাম, কিসের সাউন্ড হলো? এই সরি আস্তাগফিরুল্লাহ। কথাটা শুনে প্রিয়াঙ্কা আর শুভ দুজনকে ছেড়ে দেয় আর বলতে থাকে, কি হচ্ছে কি এখানে? সার্কাস চলতেছে? কারোর রুমে আসতে গেলে নক করে আসতে লাগে, জানিস না? আর এই তোর কত বড় সাহস আমার চুল ধরছিস? বলে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। নীলা, পুলিশকে কল দাও। আসলে আমি ম্যাম বুঝতে পারিনি, হইচই শুনে আমি দৌড়ে আসি। দয়া করে ম্যাম, পুলিশকে কল দিবেন না। ঘটনাটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, আমি আসলে চাইনি এমন কিছু হবে, কিন্তু হয়ে গেছে। প্লিজ, এই মুহূর্তে আমার একটা কিছু হলে আমার পরিবারকে। বেয়াদপের বাচ্চা, মিথ্যা নাটক সাজানো বন্ধ করবি? তোরে 2 দিন সময় দিলাম, এখান থেকে চলে যাবি। তোর মতো মিথ্যাবাদী, নির্লজ্জ, বেহায়া কুত্তা, লুচি, ইন্দুর, বিচি ঝালের বুটি, তেঁতুলের চাটনি, সরি বেহায়া ছেলে আমি আর জীবনও 2টা দেখিনি। এই মেয়ে, তুই হাসলি কেন? ম্যাম, এমন ডায়াবেটিস মার্কা বকা আমি জীবনেও শুনি নাই, মজা ছিল। একটা থাপ্পড় মারবো বেয়াদব, এখান থেকে যা। তারপর নীলাম মিটমিট করা হাসতে হাসতে নিজের কেবিনে চলে যায়। তখনই প্রিয়াঙ্কা বলে ওঠে, দেখো শাওন, শুধু শুধু এখানে থেকে আমার মেজাজ খারাপ করবে না তুমি। অনেক কষ্ট দিয়ে চেষ্টা করলাম, তোমাকে এখান থেকে আমি বের করতে পারলাম না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। আমি এগ্রিমেন্টের লেটারটা নষ্ট করে দিচ্ছি, দাবি রাখবো না। এখন এত বড় একটা কাহিনী হলো, কালকে অফিসের সবাই জানবে। এখন আমাদের নিয়ে হাসাহাসি করবে, বলবে শেষমেশ ম্যামের একটা পিওনের সাথে। দেখো প্রিয়াঙ্কা, তুমি ভালোই জানো আমার সিচুয়েশন থাকলে আমি অনেক আগেই চলে যেতাম, কিন্তু আমার কিছু করার নেই, আমার হাত পা ব্যথা। আজও কি মিথ্যা কথা বলা শুরু করলে? ওই দিন যেভাবে মিথ্যা বলে আমাকে ছেড়ে দিলে। দেখো, আমি কোনো এক্সপ্লেইন করতে চাই না, আমি শুধু চাই আমাকে শান্তি মতো এখানে কাজ করতে দাও। চিন্তা করো না, খুব দ্রুত আমি এখান থেকে চলে যাব, কিন্তু এখন আমার এখান থেকে যাওয়ার পরিবেশ নেই। এখন এখান থেকে যাও। ঠিক আছে মিথ্যাবতী। এই কে মিথ্যাবাদী? তুই মিথ্যাবাদী, তোর 14 গোষ্ঠী মিথ্যাবাদী, তোর খালু মিথ্যাবাদী। বেয়াদব, যা এখান থেকে যা। না মানে মুখ ফসকে। তোর মুখে আমি নেংটি ইঁদুর ঠুকাই দিব। মানুষটা বড় হলো, এখনো সেই তেজ কমলো না। আমি এমনই, সর এখান থেকে। তারপর আমি বাইরে চলে আসি। বাইরে আসতেই, কি ব্যাপার শাওন সাহেব, ডাল মে কুছ কালা হে। ম্যাডাম ওই রকম কিছু না, আসলে অ্যাক্সিডেন্টলি। বুঝি এক্সিডেন্টলি। আর যাই হোক, অফিসে ম্যাডামের চুল ধরা যায় না। ম্যাডাম আপনার কি হয়? না মানে ইউনিভার্সিটি ফ্রেন্ড। আমার তো প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু কি আর করার। তবে অবাক করা ব্যাপার, আপনাকে ভালো পোস্টে জব না দিয়ে এই পোস্টে। ম্যাডাম চাইলেই তো একটা ভালো পোস্টে এর ব্যবস্থা করে দিতে পারে। আপনি বুঝবেন না, সে এক বড় কাহিনী। বুঝি তো অনেক কিছুই না, আবার না বুঝেও বোঝার ভান করা লাগে। আপনি কোনটা বোঝাতে চান বলেন, চুপচাপ বোঝার চেষ্টা করি। আপনি ব্যাপারটা। কি ব্যাপার? আপনারা এখানে কি করেন? এখনো জাননি কেন? না মানে ম্যাম, উনি আপনার কি হয় জানতে চাচ্ছিলাম আর কি। জানার অনেক শখ, এসব জানাজানির জন্য আপনাকে এখানে রাখা হয়নি। যা হয়েছে দেখেছেন, ভুলেও যেন অফিসের একটা লোকের কাছে খবর না যায়। আমি যদি শুনছি সাথে সাথে কিন্তু বরখাস্ত করে দেব। না ম্যাডাম, এমন হবে কেন? আমার চাকরিটা অনেক দরকার। এমনিতেই একটা ভালো চাকরি গেলে আর পাওয়া কষ্ট। আমি এক্ষুনি যাচ্ছি এখান থেকে। তারপর আমি আমার নিজের কেবিনে চলে আসলাম। বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। পিয়ন থেকে তুই এখন, আবার তুই থেকে তুমি। বাবা, একটা মানুষের কত রূপ। দেখেছো, তুমি এখনই সবাই উল্টা ভাবছে। এসব কথাবার্তা বাদ দাও। আবু বাইরের অফিসের কাজে ছিল প্রায় 1 বছর অফিসের সব কাজ আমাকে কন্ট্রোল করা লাগছে। পরশু আব্বু অফিসে আসবে, তারপরেই আমার ছুটি। আমি চাই না কোনো সিন ক্রিয়েট হোক, তাই আমি চাচ্ছি তুমি চুপচাপ এখান থেকে সরে যাও। সম্ভব না। অতি উত্তর না দিয়ে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। এভাবে অফিস টাইম ছুটি হয়ে যায়। শাওন রাস্তা দিয়ে হাঁটতেছে আর ভাবতেছে, না চাইতে জীবন আর আমাদের থেকে কত কিছু কেড়ে নেয়, আমাদের শখ আহ্লাদ আর না জানি কত কি।
হায়রে জীবন, আর কি খেলা দেখাবি? এই খেলায় যে আমি আর পারছি না, প্রচুর ক্লান্ত আমি। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ও আল্লাহ। এসব ভাবতে ভাবতে শাওন বাসার দিকে রওনা দেয়, হাঁটতে হাঁটতে। ভাই ফুল নেন না, একটা ফুল। মামনি, তুমি এতটুকু বয়সে ফুল বিক্রি কেন করো? আম্মুর জন্য ভাই। কেন, তোমার আব্বু নেই? না, বাপে তো আমাদের ফেলায় রেখে গেছে। হায়রে, ছোট বাচ্চাটাও সুখী নেই। তাহলে পৃথিবীতে আসলে সুখী কে? আমি সুখী মানুষ পাইলাম না। ভাই কি ভাবেন, নেন না একটা ফুল। কত টাকা? একটা গোলাপ 20 টাকা। এই নাও, তুমি আমাকে একটা গোলাপ দাও। তারপরে গোলাপটা না দরকার পড়লেও কিনলাম। কিছু লাগুক আর না লাগুক, এরকম অসহায় মানুষদের দেখলে এদের থেকে কিছু কিনতে হয়। আপনার প্রয়োজন না হলেও আপনার কেনাটা তার প্রয়োজন মেটায়। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পরে বাসায় পৌঁছে গেলাম। বাসায় ঢুকতেই দেখি শ্যামলীর মার সাথে গল্প করে। কি গো ভাই, গোলাপ ফুল কে দিছে? চাচি দেখছেন, আপনার পোলারেও গোলাপ ফুল দেয় মায়ারা। আরে শ্যামলী আপু, ব্যাপারটা এমন না। বুঝি ব্যাপারটা কেমন। আমরা কি হয়েছে রে? ফোনটা কই পাইলি? আসলে আম্মু আসার সময় রাস্তায় একটা ছোট বাচ্চারে ফুল বিক্রি করতে দেখছিলাম, তাই বাচ্চাটার উপহার হবে ভেবে একটা ফুল কিনি আর আম্মুর জন্য। তাই নাকি? তাহলে তো আমি অনেক ভাগ্যবতী একটা মা। দে ফুলটা অনেক সুন্দর রে। এতদিন শুনতাম মায়ারা ছেলেদের ফুল দেয় আর পুরুষ প্রেমিক মায়া প্রেমিকাকে ফুল দেয়। এখন তো দেখি ভাই আপনি আপনার মায়ের জন্য ফুল আনছেন। এটা কি নতুন ফ্রেন্ডস মানে বুঝলাম না। ওই যে কিছুদিন পরে ফেসবুকে ইউটিউবে একটা ঘটনার পর একটা ঘটনা ভাইরাল হইলে ওইটাই তো ফ্রেন্ডস বলে। আর ওইটা ফ্রেন্ডস না, ট্রেন্ড বলে। ওই একই হইল, যা লাও তাই কটু। এ মাইয়া, তুই এত কথা কই পাস? আরে চাচি, আপনি জানেন না, পাশের বাড়ির রম্বিনা খালা ওরে বুক কইতাম, ওরে জাত লজ্জায় মইরা যাই। সি কত কথা জানে, একটু হায়া পর্দা লজ্জা নাই। এদের এই কাহিনীর মধ্যে থাকলে ভাই আমি পাগল হয়ে যাব। যাই, ফ্রেশ হয়ে আসি। যাই হোক, আজকে মায়ের ছোট্ট ফুল পাওয়াতে যতটা খুশি দেখলাম, আগে কখনো লাখ টাকার গিফটেও এমন খুশি হতে দেখি নাই। এই জন্যই বলে সন্তানের ছোট উপহার ও মায়ের কাছে আকাশ পরিমাণ সমতুল্য। তাই আপনার মা বাবা বেঁচে থাকলে ছোট ছোট জিনিস পছন্দ অনুসারে দিতে পারেন। একদিন আপনিও অনেক টাকার মালিক হবেন, কিন্তু ওই দিন এই টাকা খরচ করার জায়গা থাকবে না। খুব ইচ্ছা করবে তাদের জন্য কিছু করার, কিন্তু আফসোস তারা থাকবে না। হয়তো তাদের ওসিলায় কিছু অসহায় মানুষকে খাওয়াতে পারবেন, কিন্তু তারা যে এক্সপেকটেশন নিয়ে আপনাকে বড় করছে সেটা অপূর্ণতায় জর্জরিত থাকবে। তাই নিজের জায়গা থেকে ছোট হোক অল্প হোক তাদের মনের ইচ্ছাগুলো বোঝার চেষ্টা করবেন, নিজের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। সেটা 5 টাকা হোক কিংবা 2-10 টাকা হোক, এই জিনিসটার পরিমাণ আপনার বাবা মায়ের কাছে এক আকাশ পরিমাণ হবে। আসলেই অনেক খুশি হয়। বাবা মা তার সন্তানের থেকে খুব বড় কিছু চায় না। ওই বৃদ্ধ বয়সে একটু সঙ্গী হবে, নাতি নাতির সাথে একটু খেলা করবে, তার ছেলে মেয়ে শেষ বয়সে তার পাশে থাকবে। এর বাইরে একটা বৃদ্ধ বাবা মার চাওয়া পাওয়ার থাকে না। খুব সীমিত হয়তো বা থাকতে পারে, কিন্তু আফসোস আমরা 10-20 হাজার টাকা দিয়ে বিড়াল কিনে পালতে পারি, কিন্তু ঠিকই পাশের ঘরের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। এটাই ট্রেন্ড। তবে আফসোস লাগেনি আপনি তাহলে কেন বিড়ালের পেট থেকে হলেন না? কেন আপনার মায়ের পেট থেকে হলেন? আপনার তো 20-25 বছর পর্যন্ত তারা আপনার পেছনে কুত্তার মতো পরিশ্রম করে বড় করলো, কিন্তু কি দিন শেষে পশু পাখি পালন করার টাকা হয়, বাবা মায়ের ঔষধ কেনার টাকা হয় না। এটাই স্মার্টনেস, এটাই আধুনিক সমাজ বলে আমরা হাস্যকর ধিক্কার জানাতে ইচ্ছা করে, খুব করে ঘৃণা জানাতে ইচ্ছা করে এই সমাজ ব্যবস্থার উপরে। মনে রাখবেন, প্রতিটা মানুষই তার কৃতকর্মের ফল ভোগ করবে। আজকে তারা বৃদ্ধ,
যেভাবে আপনার মনে পড়বে সেই দিন নাকি স্কুল লাইফে ছিলাম। আজকে কত বড় হয়ে গেলাম। কিছুদিন ব্যবধানে আপনিও আপনার বাবা মায়ের জায়গায় গিয়ে বলবেন, আরে সেই দিন না ওই জায়গায় ছিলাম, আজকে বৃদ্ধ হয়ে গেলাম। তাই যা করবেন অনেক ভেবেচিন্তে, জীবনে একটা সুন্দর যদি আমরা করতে পারি। গল্পে ফেরা যাক। শাওন ফ্রেশ হয়ে এসে খাবার খেতে যেই ঘুরতে যাবে তখন কিরে শাওন, তোর পড়ালেখা কি হলো? বাবা, পড়ালেখা তো চলে, তবে এত কাজের মধ্যে তো ওইভাবে আর হচ্ছে না। সামনের সপ্তাহে তো বিসিএস প্রিলিমিনারি। বাবা আমি বলি কি, আপাতত তুই চাকরিটা ছেড়ে দে। আমি ওই মোড়ে একটা না হয় কোনো ঝালমুড়ি বা কোনো দোকান নিয়ে বসি, যা হবে কোনো রকম চলে যাবে আমাদের। তাছাড়া তো কিছুদিন পর তোর চাকরি হয়ে যাবে। প্রত্যুত্তরে শাওন তার বাবার দিকে হাঁ করে তাকিয়ে আছে, অনেক সময় চুপ থাকে। বাবা, তুমি এই কথা বললে যে মানুষটা একটা সময় হাজার হাজার কোটি টাকা হাত দিয়ে নাড়াচাড়া করত, সে মানুষটা আজকে কিছু টাকার জন্য রাস্তায় ঝালমুড়ির দোকান দিতে যাচ্ছে, আর আমি ছেলে হিসেবে সেটা দেখব। দেখ বাবা, জীবনে দুইটা জিনিস মনে রাখবে। এক, কোনো জিনিসকে বিন্দু মাত্র অহংকার করবি না। আজকে তোর কাছে 2 দিন পরে দেখবি রাস্তার ফকির, যেমন আমরা আজকে। উপরওয়ালা দিবে, আবার পরীক্ষা নেবে, আবার কেড়ে নেবে। পরীক্ষা যদি সন্তুষ্ট হও, তিনি মন উজাড় করে তোমাকে দিবে। 2, জীবনে কারোর প্রতি কোনো আশা রাখবে না। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ আপন না। যতই সম্পর্ক হোক, যতই রক্ত হোক, যতই আশেপাশে মানুষ হোক, বা যতই তোর মা আমি, আমরা আমাদের জায়গা থেকে ঠিক আছি। কিছু মানুষ হাতে গোনা 1-2 পাবি নিঃস্বার্থভাবে তোকে ভালোবাসবে, কিন্তু তাছাড়া সবাই কোনো না কোনো স্বার্থের জন্য তোকে ভালোবাসবে। দিন শেষে যখন সেটা আর পূরণ হবে না বা দেওয়ার সক্ষমতা তোর থাকবে না, তখন তাদের আস্তে আস্তে আসল চেহারা বের হবে। তাই কারোর ওপর কোনো আশা রাখবি না, বিন্দুমাত্র এক্সপেকটেশন রাখবি না, কারো কাছে ভালো হওয়ার চেষ্টা করবি না। তুই চাইলেও নিজের গায়ের রক্ত চামড়া কেটে দিলেও ভালো হতে পারবি না। মনে রাখবি, মানুষ যত সময় তোকে ব্যবহার করতে পারবে তার কাছে তুই ভালো, যখনই তার সাধ্যমতো না পড়বে তুই খারাপ। তাই 2 লাইন কোনোদিন বলবি না। ঠিক বলছো বাবা, কিন্তু আমি বেঁচে থাকতে আমার বাবাকে আমি এগুলো করতে দিব না। তার একটা ছেলে আছে, সেটার মা বাবার দায়িত্ব নিতে জানে। তোকে নিয়ে আমার আজ গর্ব করতে ইচ্ছে হয়। তোর মতো একটা ছেলে যেন প্রতিটা মা বাবা পায়, তাদের জীবন তাহলে আর কোনো কিছু অভাব থাকবে না। কেননা পৃথিবীর সব থেকে যে দামি জিনিসটা তাদের কাছে থাকবে। বাবা, কাঁদিস না বাবা, দেখিস আল্লাহ একদিন তোর দিকে মুখ তুলে তাকাবে, তোর হতাশা দূর হয়ে যাবে। তাই যেন হয় গো। মাঝে মাঝে তোমার এই আল্লাহর প্রতি এত অটল বিশ্বাস দেখে আমি অবাক হয়ে যাই। আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে। আমিও যেন সব সময় তোমার মতো এরকম হতে পারি। আল্লাহ যা করে ভালোর জন্য, কোনো না কোনো দিক থেকে হয়। দেখো, আগে আমাদের কত টেনশন থাকতো, এইটা ওইটা, কিন্তু আজকেও তো আমরা খেতে পারছি, ঘুমাইতে পারছি, ওষুধ খেতে পারছি, কিন্তু সেই টেনশন আছে আর নেই তো। তাহলে এত অভিযোগ করতে যেও না। যে সম্মান নিছে সেই সময় মতো দিয়ে দেবে ইনশাল্লাহ আব্বু। তারপরে তারা বিভিন্ন গল্প করতে করতেই ঘুমিয়ে পড়ে। এরপরে আরো একটা দিন চলে যায়। এতদিন পর কি ব্যাপার, আজকে সবাইকে এখানে ডাকলে যে? রঞ্জন দা, আজকে তো মনে হয় বড় স্যার আসবে। তাহলে যাক বাবা, এই ম্যাডামের হাত থেকে তো বাঁচা যাবে। একদম দাদা, জ্বালাইয়ে পুড়াইয়ে মারছে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে সবাইকে এই জায়গায় ডাকার একটাই উদ্দেশ্য। আপনারা জানেন বিগত 1 বছর আমি নিজের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করেছি। হয়তো এর মধ্যে কোনো রুড বিহেভিয়ার কারোর সাথে হয়েছে বা হয়নি, তবে অফিসের সবকিছু ঠিক করার জন্য এমন কিছু করতে আমি বাধ্য ছিলাম। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে অল ক্লিয়ার। সো আই হোপ ইউ আর অল হ্যাপি। সো আজকে আমার সাথে আমার সম্মানীয় বাবা সাহাব চৌধুরী আছেন। আমি তার কাছে সব দায়িত্ব বুঝিয়ে এখান থেকে সরে যাচ্ছি। আশা করি আপনারা আমার উপর কোনো অসন্তুষ্টি রাখবেন না। না না ম্যাডাম, আপনার মতো মানুষ কি হয়? লাখে একটা।
স্যার অনেক ভাগ্য করে আপনার মতো মেয়ে পেয়েছে। বাবা, এমন মেয়ে কি হয় সহজে? ভাই দেখেন, তেল মারা শুরু হয়ে গেছে প্রমোশনের জন্য। একটু আগেই নিচ থেকে খারাপ বললো, আর এখন আর কত কিছু দেখবো, দেখার নাই শেষ। ধন্যবাদ রঞ্জক তোমাকে। আশা করি আমার মেয়ে সব কিছুই ঠিকঠাক পালন করেছে। সে অনেক দায়িত্ববান একটা মেয়ে। যাই হোক, এই ছেলেটাকে নতুন লাগে? জি না, মানে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ছে না। খুব চেনা চেনা লাগছে তোমার মুখটা। না না স্যার, চিনতে যাবেন কেন? হয়তো কখনো রাস্তায় দেখতে পারেন বা কোনো জায়গায়। না না, তোমার মুখটা অনেক মনে পড়ে না ঠিক। ও মনে পড়ছে, তুমি না শিল্পপতি শফিউল্লাহর ছেলে, যার বাড়ি ব্যবসা সব কিছুই তার জামাই নিজের নামে লিখে নিয়েছে। শফিউল্লাহ তো একদিন মিটিংয়েই তোমার ছবি দেখাইয়াছিল আমাকে। সময় ব্যস্ত, তাই তোমাকে আর দেখা হয়নি সামনাসামনি। তোমার বাবা কোথায়? অনেক খুঁজছি, কিন্তু ওই সবার পরে তো উধাও। না না, ভুল ভাবছেন, আমি তো উনি নই। বাবা মিথ্যা বলছে, ওর নাম শফিউল্লাহ। আরে হ্যাঁ, আমি জানি তো, ও তো শফিউল্লাহর ছেলে। ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েনি? হ্যাঁ বাবা। বিষয়টা আউট অফ কন্ট্রোল দেখে শাওন ওখান থেকে দৌড়ে বের হয়ে যায়। এই ছেলে, কই যাও? দাঁড়াও বলছি, দাঁড়াও। কে শোনে কার কথা? শাওন এক দৌড়ে বের হয়ে যায়। তারপর ওই বাবা আমি না, তোমার কথা বুঝলাম না, একটু খুলে বলবে কাহিনীটা কি? আরে কিছুদিন আগে। তারপরে সমস্ত ঘটনা প্রিয়াঙ্কা তার বাবাকে খুলে বলে। কি বলছো তুমি? এসব মাথা ঠিক আছে তোমার? আরে ঠিক আছে, তুই তো নিউজ টিউজ দেখতেই চাস না, এসব খবর রাখবি কই থেকে? কতগুলো টিভি চ্যানেলের ব্যাপারে নিউজ করলো না? তখনই প্রিয়াঙ্কা ফোন হাতে নিয়ে চ্যাট জিপিটিতে এর ব্যাপারে সার্চ দেয়। সাথে সাথে সেই উত্তরে যা পেল অবাক হয়ে গেল। নিচে কিছু টিভি চ্যানেলের ইউটিউব লিংক পেল, সময় টিভি, আর সে যেন হতবাক। আচ্ছা বাবা, এই ঘটনাটা কত তারিখে হয়েছে? সম্ভবত 12 থেকে 13 জুলাই। তুই তার একটা হবে, শিউর না আমি। তুই ওখানে পরে দেখ, পাবি তো। 13 জুলাই? আরে আমাকে 15 জুলাই মানে ওর ব্যাপার। বাবা আমি আসছি বলে এক দৌড়ে বাড়ি চলে আসলাম। পাগলের মতো হন্য হয়ে শুভকে খুঁজতে লাগলাম, সাথে ড্রাইভার সহ আরো 2 জনকে লাগাই দিলাম খুঁজতে। এতদিন নাকি ভুলটাই না বুঝেছি আমি। পাগলটারে কত কষ্ট দিছি, কিন্তু ও আমার ভালোর কথা ভেবে নিজে এত বড় স্যাক্রিফাইস করে গেল। আর আমি দিনের পর দিন কিনা অত্যাচারটাই করেছি, সেটা মুখ বুজে সব সহ্য করে গেল। না, ওকে আমাকে খুঁজে বের করতেই হবে। শাওন, ওই শাওন, কই তুমি? অন্যদিকে কি হলো ব্যাপারটা? দেশের টপ বিজনেসম্যানের ছেলে আমাদের কফি চা টানতো। ঠিক হয়েছে, চাকরির জন্য একবার গিয়েছিলাম, অযোগ্য বলে নেয়নি। আজকে তার ছেলে আমাদের চা টানছে। রঞ্জন ভাই, আপনার মন এত ছোট? ছি। তো যাই হোক, এই ব্যাপারটা এখানেই ক্লোজ। যে যার কাজে যাও, মন দিয়ে কাজ করো। আসলেই কিছু মানুষ অযোগ্য থাকলে নিজেকে রঞ্জনের মতো ছোট লোক পরিচয় দেয়। আমরা কখনো এমন ক্যারেক্টারের অন্তর্ভুক্ত হব না। আমরা এখন মানুষের অন্তর্ভুক্ত হব, যা হবে সব দিক দিয়ে পারফেক্ট, যাতে কথা কখনো আটকে না যায়। যাই হোক, প্রিয়াঙ্কা অন্য হয়ে শাওনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে যেন হুট করে চোখের আড়াল থেকে হারিয়ে ফেলেছে। কি হলো বাবা, আজকে এত সকালে চলে আসলি? না, চাকরিটা করা হবে না গো। কেন, কিছু হয়েছে কি? এক লম্বা কাহিনী, বাদ দাও। আমি চাই না শুধু শুধু ওখানে থেকে ঝামেলা হোক। তুই যখন বলছিস আমাদের ভালোর জন্যই, তোকে প্রশ্ন করব না। চিন্তা করিও না, এতদিন কম বেশি যা টাকা জমাইছি, অন্তত 2-3 মাস তো চলতে পারবো আমরা। এর মাঝে পরীক্ষাটা চুপচাপ দিয়ে নিয়ে নিরিবিলি, তারপরে আবার চাকরি, ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে। আচ্ছা রে, এসব কথা এখন একটু রেস্ট নে, তারপর পড়ালেখায় মন দিস।
এভাবেই একটা সপ্তাহ চলে যায়। শাওন ভালোভাবে তার পরীক্ষা শেষ করে। অন্যদিকে প্রিয়াঙ্কা হন্যে হয়ে তাকে খুঁজতে থাকে। একদিন বিকেলে শাওন বাইরের খাবারে কিছু কাঁচা বাজার করতে যায়। তখনই পেছন থেকে প্রিয়াঙ্কা তাকে দেখে ফেলে। সে তাকে না ডেকে চুপচাপ ফলো করতে থাকে। ফলো করতে করতে তাদের বস্তিতে চলে আসে। বস্তিতে তাদের গলিটা পার হয়ে বাম দিকে খুপড়ি করা ছোট্ট ছোট্ট দুইটা রুম করা বাসাতেই ঢোকে। তখন শাওন রুমে ঢুকে দরজাটা রেখে যেই বসে, প্রিয়াঙ্কা রুমের মধ্যে ঢুকে পড়ে। প্রিয়াঙ্কার সামনে শাওন তার বাবা মা দাঁড়িয়ে আছে। অনেকখানি নীরবতা ভেঙে, তুমি আমাকে এসব কেন বলনি? কেন ওই দিন আমার থেকে এগুলো লুকালা না? উত্তরে নিশ্চুপ, এখনো চুপ। প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় শাওনের গালে। কেন ওই দিন আমার থেকে এগুলো লুকালা? কথা বলতে বলছি আমি, কেন ওকে বলিসনি বল? আমি কি এতটা স্বার্থপর যে ভালো অবস্থায় ভালোবাসতে পারবো, খারাপ অবস্থায় ছেড়ে দিব? নিজেকে কি মহান প্রেমিক মনে করিস যে ভালোবাসার জন্য তুই একাই সবকিছু করে যাবি? তুই একাই সব স্যাক্রিফাইস করবি? তুই একাই তোর ভালোবাসার মানুষকে ভালো রাখার চেষ্টা করে যাবি, হাজারটা কষ্ট যন্ত্রণা সহ্য করে? পাশে থাকা শাওনের আব্বা আম্মু প্রিয়াঙ্কাকে চেনে। ইউনিভার্সিটিতে থাকা সবাই অনেকে তাদের বাসায় গিয়েছিল, কিন্তু প্রিয়াঙ্কাকে তারা শাওনের বন্ধু ভাবত। কিন্তু এখন ব্যাপারটা একটু উল্টা পাল্টা দেখে চুপচাপ অন্য রুমে চলে যাওয়ার জন্য যেই পা দেয়। আঙ্কেল দাঁড়ান, এখানে কতদিন আছেন? কেন, 1 বছরের মতো প্রায়। যারা একটা সময় গাড়ি ছাড়া এক পা ফেলতো না, তারা এইভাবে কিভাবে সম্ভব? আর আমি কতটা খারাপ হলে তোমার উপরে শাওন এইভাবে অত্যাচার করতে পারি? আমার তো নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করতেছে। কথাটা বলে প্রিয়াঙ্কা নিজের গালে নিজেই থাপ্পড় দিতে লাগে। একের পর এক নিজের গালে সে থাপ্পড় দিতেছে। তখনই প্রিয়াঙ্কার হাত চেপে ধরে আর প্রিয়াঙ্কা শাওনকে জড়িয়ে ধরে হু 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 করে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেন এমন করলে গো? জানো আমার কত কষ্ট হয়েছিল? এর থেকে আফসোস লাগে একটা বছর কি কষ্টটাই না দিলাম আমার পাখিটাকে, আমার ঘুঘু পাখি। হইছে হইছে, মারলে কি মারের দাগ উঠে যায়? এখন আর এত ঢং করা লাগবে না। প্রিয়াঙ্কা শাওনের চোখের দিকে তাকিয়ে, সরি মাফ করবা না? বলো করবা না গো ঘুঘু পাখি? আমি বুঝিনি, বিশ্বাস করো, বুঝলে কখনো এইভাবে তুমি কেন আমাকে বললে না? কেন সবকিছু লুকিয়ে গেলে? আমার কি কষ্ট হয় না বলো? কথাটা বলে প্রিয়াঙ্কা আগের মতো তার ঘামা নাকের একবার এদিকে একটা হাত দেয়, একবার ওইদিকে একটা হাত দেয়, তারপরে শাওনের নাকে হাত দিয়ে আর কান্না করতে থাকে। এই অবস্থা দেখে শাওনের হাসি আটকে রাখতে পারে না, জোরে হা হা করে হেসে ওঠে। এখানে কি সিনেমা চলছে? বাবা মার সামনে কি হচ্ছে? সরি আম্মু, আমার ভবিষ্যৎ আম্মু। আমি তোমার বৌমা, একমাত্র বৌমা, শুধুমাত্র বৌমা, কিন্তু মাত্র বৌমা, অনলি ওয়ান পিস। কথার জালে প্রথমে ইমপ্রেস করে ফেললে। এমনিতেই মেয়ে হিসেবে তোমাকে আগেই ভালো লাগতো, বুঝেছো? তবে তলে তলে যে এত দূর তা তো জানি না। তোমার বাবার নাম কি? সাহাব চৌধুরী। তুমি সাহাব চৌধুরীর মেয়ে? জি। তুমি আসছো, ভালো কথা। তোমার বাবা যেন না জানে। মানে আমি আসার সময় তো বাবাকে বলে দিছি ইনফর্ম করে, এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বলা শেষ, একটু পরে হাজিরও হয় সে। বন্ধু, তুমি এই পরিবেশে? সত্যি আমার আজ লজ্জা লাগছে। না, তেমন কিছু না। আমি এখানে অনেক ভালো আছি, অনেক ভালো। তারপরেও আমার খারাপ সময়ে তুমি পাশে না থাকলে আমি আমার ব্যবসাটা ফিরে পেতাম না। আজ তুমি তোমার খারাপ সময়ে একটাবার আমাকে খবর দিলা না। নিজের রক্তের মানুষ, তাও নিজের মেয়ে জামাই যখন এমন করলো, কোন লজ্জায় খবর দিতাম? মুখ ছিল আমার? ব্যাপারটা কষ্টকর, তাই বলে আমি জানি না। এখন তুমি আমার সাথে চলো, তোমাকে আমি একটা ফ্লাইটে উঠিয়ে দিই। বাবা, তোমার সাথে কিন্তু আমার মারামারি লেগে যাবে। আমি আবার কি করলাম? তুমি আমার শ্বশুরকে কোন সাহসে ফ্ল্যাটে উঠাতে বলো? আমার শ্বশুর আমার সাথে থাকবে। তোমাকে বলেছিলাম না, ওই যে আমার ক্যাম্পাসের। ও, তাহলে এই সেই ছেলে? ভালোই তো, চয়েস আছে তোর, বলতে হবে। আমি এক কথায় রাজি। দেখ সাহাব, আগে হলে এইসব কথা আমি ভাবতাম, কিন্তু এই মুহূর্তে এসব হয় না। আমাদের আসলে এমন অবস্থা যে
আমার পক্ষে এই বিয়ে মানা সম্ভব না। কথাটা শেষ নাই হতে শফিউল্লাহ সাহেবের পা দুইটাকে যেন চাপটে ধরলো, তারপর বলতে থাকলো, ও বাবা, তোমার আব্বা গো আব্বু, এমন কইরো না। একটা বছর পর আমি আমার ভালোবাসাকে পাইছি। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোলে রাখছি, অনেক কষ্টে পেয়েছি। এখন প্লিজ আম্মু বলো না তুমি। বাসায় গেলে তো অনেক আদর করতে লাগে। নিজের মেয়েকে কষ্ট পেতে দেখে খারাপ লাগে না? ওই যে তোমাকে ওই খেজুরের হালুয়া খাওয়াবো বানিয়ে বানিয়ে প্রতিদিন, খুশ হিসাবে। একটু হলেও নাও। এই মেয়েটা কি এখনো বাচ্চাই থেকে যাবে? ওঠো ওঠো ওঠো। আমি বলি, ছেলে মেয়েটাকে আর কষ্ট পেতে দিও না। এমনিতেই ওরা ওদের জীবন থেকে অনেক কিছু হারাইছে। এখন আমি বলি কি, না, এ হয় না মিরি। আর কথা না বন্ধু, হাতটা 2 হাত দিয়ে চেপে ধরে বললাম, আমার মেয়ের জন্য তোর ছেলে যোগ্য। আর যেই ছেলের পিতা এত ভালো হতে পারে, আমি বিশ্বাস করি সেই ছেলেও অনেক ভালো হবে। আমার আজকে এই জায়গায় আসার সম্পূর্ণ ক্রেডিট তোর। প্লিজ মেনে নে, তুই কষ্ট পেতে দিস না। তখন শাওন মিনমিনিয়ে বলে ওঠে, বাচ্চা না চাই, যেই ডাইনি ফার্মেসিতে দেয় উল্টাপাল্টা কিনতে। কি বললি তুই? হচ্ছে বাসায় যে? না, কিছু বলিনি তো। এত মিনমি নিয়ে কথা বলা লাগবে না। বাসায় গিয়ে কিছুদিন পর বিয়ে করে তারপরের মন ভরে কথা বলিস। হার্ট স্ট্রোক করলাম বলে 1 ঘন্টাও পারবো না বসে থাকতে। এখান থেকে বিয়ে দিয়ে নিয়ে যাবা, এই আমি বসলাম। কথাটা বলে নিচে বসে পড়ে প্রিয়াঙ্কা। প্রত্যুত্তরে সবাই হাহা করে হেসে ওঠে। একটু পরে সবাই সবকিছু গুছিয়ে প্রিয়াঙ্কাদের বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। চাচি, আমারই সেরা চলে যাও। গল্প করব কার সাথে? আমার কে জানি কান্না পাচ্ছে। আমি কিন্তু কাইন্দা দেবনি। পাগল মেয়ে, কই যাচ্ছি? কিছুদিনের মধ্যেই আমাদের বাসায় কাজের সাহায্যের জন্য তোকে নিয়ে যাব। সত্যিই তো? তাহলেই কালোটাকে হাত থেকে বাঁচবো। হ্যাঁ হ্যাঁ, যাব তো। ভাবি, আপনি নেবেন না আমারে? সব কাজ আমি করে দিব। মাগার চাষি কেয়া ছাড়া আমি থাকতে পারবো না। ও আমার কি হলো গো? ও মা গো, বুকের মধ্যে কষ্ট লাগছে। কি হলো রে? আমি মরে গেলাম রে। আরে আপনাকে রেখে কি যাওয়া যায়? আপনি ব্যাগটা রেডি রাখেন, কালকেই আপনি চলে যাবেন। এই নেন ঠিকানা। এই বের হ, শান্তি লাগছে। তুমি এত ভালো কেন? ভাবিমণি, তুমি অনেক লক্ষ্মী। আমরা গল্প করব। আচ্ছা, আমি অনেক গল্প জানি। আচ্ছা। তারপরে সবাই রেডি হয়ে বাসায় চলে যায়। প্রিয়াঙ্কা তারপরে কাজ থেকে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুক্ষণ পরে যে যার রুমে চলে যায়। প্রিয়াঙ্কা আর শাওন এখন বাসর ঘরে। প্রায় 1 বছর, আর আগের গুনে গুনে 6 মাস, সুদসহ 2 বছর। অনেক কাঁদছি। ফেরত দে, চোখের পানি ফেরত দিবি নাকি বল? বউ জামাইয়ের কাছে সুদ খাওয়া তো হারাম, আল্লাহ নারাজ হয়। তাহলে আমি সুদ বাদ দিলাম, বাকি কষ্ট ফেরত দে। কিভাবে দেব? 1 বছর 6 মাস 3 ডাবল করে, না 8 ডাবল, না 50 ডাবল। মন ভরে দিলাম না, 103 ডাবল কর। এই পরিমাণ ভালোবাসা দিবি, বল দিবি নাকি? 103 ডবল কেন? 1000 ডবল দিলে হবে। এই তো আমার লক্ষ্মী জামাই, অনেক হবে। তার আগে একটা বাবু লাগবে। অনেকদিন পেটটা ফাঁকা ফাঁকা ছিল, এখন ট্রাফিকটা পূরণ করতে হবে। তাড়াতাড়ি বাবু দে। একদিনে জিনিস নাকি লং প্রসেস, অন্তত 10 মাস সময় লাগবে। না, আমি কালকের মধ্যে চাই। এত বড় মেয়ে, অফিসে কত বড় বড় কথা, আর এখানে যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। নির্লজ্জ কোথাকার। ইস, এইভাবে বলে না, লজ্জা লাগে না বুঝি? তারপর তাদের মতো ভালোবাসার মুহূর্তে তারা হারিয়ে যায়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন চলে যায়। সবকিছু মিলিয়ে আবার যেন সুখে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্যই তো খারাপ সময়ে ধৈর্য ধরতে হয়। ভালো সময়ের জন্য তার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ কর্মের দ্বারা জীবনের পরিবর্তন করে দেবে। তবে নিজের জায়গায় সৎ থাকতে হবে। এভাবে আরো 2টা দিন চলে যায়। আজকে শাওনের বিসিএস এর রেজাল্ট দিয়েছে। সে প্রশাসনিক ক্যাডারে এএসপি যে মনোনীত হয়ে যায়। আজকের দিনটা তার স্বপ্নের মতো, বিশেষ করে শাওনের কাছে। কি বলেছিলাম না গো, আমাদের দিন পরিবর্তন করে দিবে। আল্লাহ তো সব দেখে। হ্যাঁ গো, খারাপ সময় আসবে আবার চলে যাবে। আল্লাহ যেন আমার ভুলকে মাফ করে দেয়। আমি
তোমার মতো ধৈর্য ধরতে পারিনি, এত অভিযোগ করেছি। আল্লাহ কি আমাকে মাফ করবে? মন খারাপ করো না, আল্লাহ সবার ভুলকে মাফ করে দেয়, তিনি অত্যন্ত দয়ালু। অন্যদিকে আসসালামু আলাইকুম স্যার, আসবো? সূর্য কোন দিকে? প্রিয়াঙ্কা শাওনের গলা জড়িয়ে ধরে। সূর্য আমার জামাইয়ের কাছে। আমার গুলুজান পাখিটা এসপি হয়ে গেল, কবে জানি আমাকে ঠুস করে গুলি করে দেয়, ভয় লাগে। তাই নাকি? কই গুলি করব, নিচেই নাকি উপরে? লুচ্চা বেটা। যাই হোক, তোমার জয়েনিং কবে? এই দিনটারই তো অপেক্ষা করছি। জয়েনিং ডেটটা হলেই জয়েন করে আগে দুলাভাই আর বোন তাদের হিসাবটা বোঝাবো, তিল তিল করে সবকিছুর হিসাব নিব, সবগুলোরে রাস্তায় বসাবো। সোনা জামাই, শ্বশুরাব্বা বলে না ধৈর্য ধরো। আজ ধৈর্য তোমাকে কোথায় আনছে দেখছো? হাজার হাজার কোটিপতি স্বপ্নই জায়গাটা, কিন্তু আল্লাহ তোমাকে শূন্য হাত থেকে এই জায়গায় বসাইছে। আজকে হয়তো প্রথমে তোমার সাথে এমন না হলে এই জায়গায় তুমি আসতে না। আল্লাহ চায় তো এখানে আসো, তাই এমন হয়েছে। তাদের মাফ করে দাও, তাদের বিচার তারা পেয়ে যাবে সময় মতো। এটা আমার পেটে তোমার যে বাচ্চা আসতেছে তার পক্ষ থেকে আমার ওয়াদা। আমার বউটা এত লক্ষ্মী কবে থেকে হলো আর বড় বড় কথা শিখলো? আমার শ্বশুর আব্বু শিখিয়েছে, দেখতে হবে না আব্বু টাকার? তোমার আব্বু তোমার আছে বলো? কপাল লাগে সোনা এমন আব্বু পেতে, বুঝতে পারছো? পাইছি, হা 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 হা। যাই হোক, তুমি আর কোনো এখন এসব ঝামেলাতে জড়াবাও না, ওকে? আমার বউ তার বাচ্চাকে সাথে নিয়ে আমাকে ওয়াদা করালো, আমি কি ফেলতে পারি? এভাবে তাদের দিন চলতে থাকলে সুখে শান্তিতে। অন্যদিকে শাওনের বোন যখন কিছুদিন পরে জানতে পারলো সমস্ত কিছু তার নিজের নামে না করে তার স্বামী তার নিজের নামে করেছে এবং অন্য মেয়ে নিয়ে নেশা মদ ফুর্তি করে বেড়ায়, কিছু বলতে আসলে মারধর করতে থাকে। সে না পারে কাউকে বলতে, না পারে সহ্য করতে। বেঁচে থেকেই তার যেন মৃত্যুপ্রায় অবস্থা। তার বাবা মার ভাইয়ের খবরও তার জানা নেই। না সে সামনে যেতে পারছে, না পেছনে মরতে পারছে। কেননা মৃত্যুটা যে নিজের ইচ্ছাই করলে আজীবনের জন্য জাহান্নাম অবতারিত। এটাই হয়তো বাস্তবতা। কাউকে কেউ কষ্ট দিয়ে কখনো সুখী হয় না। হয়তো আপনি নিজের চোখে দেখবেন না সে সুখে না কষ্টে আছে। মনে রাখবেন, যে মানুষটা প্রতি সেকেন্ডে আপনার হার্টবিট চালাচ্ছে, যে কান দিয়ে গল্প শুনছেন আপনার ব্রেনে বোঝাচ্ছে, যে চোখ দিয়ে দেখছেন আপনি দেখতে পাচ্ছেন, যা ইচ্ছে তাই করছেন, কিডনি লিভার সব কিছু কাজ করছে কত সূক্ষ্মভাবে, এতটুকু এদিকে থেকে ওই দিকে হচ্ছে না, অথচ আপনার সাথে অন্যায় করে আপনার উপরে জুলুম করে। সে কিভাবে ভালো থাকবে? আপনার প্রতি আল্লাহ যদি এত দায়িত্ববান হন, তাহলে ওই জায়গায় তিনি কে দায়িত্ব ভালো হবেন না? অবশ্যই হবে, ভয়াবহভাবে হবে। তার সমপরিমাণ কিংবা তার থেকেও ডাবল ব্যাক পাবে। সে শুধু ধৈর্য ধরুক। আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো রাখাটাই মুখ্য বিষয়।